আমি সেই ছেলে যাকে তোমরা গ্রামের এক চায়ের দোকানে রুটির সাথে লবণ খেতে দেখে হাসতে। সেই ছেলে যাকে অবহেলা আর অপমানে ঘরছাড়া করেছিলে। তোমরা জানতে না তোমাদের সেই অবহেলাই আমাকে আগুনের মতো পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করবে। আজ আমি ফিরে এসেছি। তোমাদের চোখে আমি হয়তো পৃথিবীর শীর্ষ বিলিয়নিয়ার, কিন্তু আমার চোখে আমি সেই পুরনো মেহেদি। তোমাদের সেই হাসিটা আজও আমার কানে বাজে, আর আমার প্রতিটা শ্বাস যেন এই হাসির প্রতিশোধ। তোমরা প্রস্তুত তো? কারণ এইবার খেলাটা আমি খেলব, আর আমার এই নীরব প্রতিশোধের গল্প তোমাদের চোখে জল আনবে, কিন্তু তোমাদের মুখে হাসি ফুটাতে দেবে না। দর্শক, আপনারা প্রস্তুত তো আমার গল্পটা শুনতে? ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ভোরবেলা টারমাকের ওপর একটি বিশাল চকচকে প্রাইভেট জেট স্থির হয়ে আছে। ইঞ্জিনের মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। জেটের দরজা ধীরে ধীরে খুলে যায়। স্যুট পরা ইয়ান মেহেদি রহমান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তার পরনে দামি ইতালীয় স্যুট, চোখ দুটো ঠান্ডা স্থির। তার ঠিক পেছনেই দুজন বিদেশি মহিলা অ্যাসিস্ট্যান্ট এবং পাশে একজন নীল চোখের সিকিউরিটি অফিসার ধীর ও স্পষ্ট কণ্ঠে বলে, Boss, your meeting with the Prime Minister has been confirmed in 2 days. গণভবনে সব প্রস্তুতি শেষ, স্যার। ঢাকা শহরের হোটেল শেরাটনে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। আপনার সব পছন্দের জিনিসপত্র সেখানে পৌঁছে গেছে। ইয়ান কোনো কথা বলে না, শুধু মাথা নাড়ে। তার এই নীরব সম্মতি যেন সব কিছু বলে দেয়। তার চোখে এক ধরনের গভীর দৃষ্টি। দূর থেকে রকেট গতিতে একটি কালো চকচকে রোলস রয়েস প্যান্থম জেটটির কাছাকাছি এসে থামে যায়। ড্রাইভার দ্রুত দরজা খুলে ইয়ানের জন্য অপেক্ষা করে। ড্রাইভার সম্মান জানিয়ে মাথা নিচু করে বলে, স্যার, গাড়ি প্রস্তুত। আমি কি সরাসরি হোটেলের দিকে যাব? ইয়ান ঠান্ডা ও শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ, হোটেল শেরাটনে চলো, আর পথে বেশি কথা বলতে হবে না। ড্রাইভার দ্রুত মাথা নেড়ে গাড়ি চালিয়ে দেয়। রোলস রয়েস মসৃণ গতিতে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে। ইয়ান জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছে। ভোরবেলা ঢাকা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। তার চোখে অতীতের কোনো স্মৃতি নেই, শুধু বর্তমানের স্থিরতা এবং ভবিষ্যতের এক অদম্য সংকল্প। ইয়ানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সুবিশাল ড্রয়িং রুমের বিশাল ফ্ল্যাট স্ক্রিন টিভিতে ব্রেকিং নিউজ চলছে। একাধিক চ্যানেলে একই খবর ঘুরপাক খাচ্ছে। টিভি স্ক্রিনে ইয়ান মেহেদি রহমানের একটি অস্পষ্ট ছবি দেখা যাচ্ছে, সম্ভবত এয়ারপোর্ট থেকে তোলা। এক টিভি অ্যাঙ্কার উত্তেজিত এবং দ্রুত কণ্ঠে বলেন, ব্রেকিং নিউজ! এই মুহূর্তে আমাদের হাতে আসা সবথেকে বড় খবর হলো সিঙ্গাপুরের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার ইয়ান রহমান বাংলাদেশে গোপনে বিশাল অঙ্কের বিনিয়োগ শুরু করছেন। তার কোম্পানি IM গ্লোবাল গ্রুপ রাতারাতি দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান অধিগ্রহণ করছে। দ্বিতীয় টিভি অ্যাঙ্কার আশ্চর্য এবং কৌতূহলী স্বরে বলেন, এই রহস্যময় বিলিয়নিয়ার কোথা থেকে এলেন তা নিয়ে এখনও কোনো তথ্য নেই। তার পারিবারিক বা ব্যক্তিগত শিকড় নিয়ে এখনও গণমাধ্যমে অন্ধকারে। হঠাৎ করে সিঙ্গাপুর থেকে এসে এমন একজন বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, এটা সত্যিই অভাবনীয়। ইয়ান তার বিলাসবহুল সোফায় গা এলিয়ে বসে আছে। পরনে সিল্কের বাথরোব, হাতে একটি ধোয়া ওঠা ডার্ক কফি মগ। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন এই খবরগুলো তার কাছে খুবই সাধারণ। তার চোখ টিভির স্ক্রিনে স্থির, তার দৃষ্টি যেন টিভির খবর ছাড়িয়ে আরও গভীরে কিছু দেখছে। আজ আমাকে নিয়ে সবাই নিউজ ছড়াচ্ছে যে কিনা একদিন এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল শুধু অপমানের জন্য। কেউ আমাকে শান্তিতে থাকতে দেয়নি এই দেশে, আর আজ এই দেশেরই সব কিছু আমার কন্ট্রোলে। সবে তো শুরু, আরও অনেক কিছু বাকি আছে। সে ধীরে ধীরে তার বাম হাত বাড়ায় এবং রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়। ইয়ান সকোক্তি প্রায় ফিসফিস করে বলে, সবাই অবাক হোক, এটাই তো শুরু। সে মগটা পাশে রেখে দেয় এবং উঠে গিয়ে বিশাল জানালার সামনে দাঁড়ায়। বাইরে সকালে ঢাকা শহর। তার দৃষ্টিতে কোনো আবেগ নেই, আছে শুধু এক ঠান্ডা স্থির সংকল্প। আমি এখানে এসেছি শুধু অর্থ উপার্জন করতে নয়, বরং কিছু পুরনো হিসেব মেলাতে।
তার এই ফিরে আসা যেন এক নীরব বিস্ফোরণের পূর্বাভাস। বেলা 10টায় ঢাকা শহরের একটি মাঝারি আকারের ফ্ল্যাটের একটি সাজানো গোছানো বসার ঘর। আয়শা তাসনিম তার বান্ধবী নিজের সাথে সোফায় বসে টিভিতে ব্রেকিং নিউজ দেখছে। আয়শার মুখে স্পষ্ট বিস্ময়। লিজা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আয়শা, দেখেছিস এই লোকটা কে রে বাবা? সিঙ্গাপুর থেকে এসে রাতারাতি আমাদের দেশের সব বড় বড় কোম্পানি কিনে নিয়েছে। মনে হচ্ছে কোনো সিনেমার হিরো। আয়শা চোখ বড় করে টিভির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, দেখেছি। ভাবা যায় মাত্র ২৬ বছর বয়সে এত বড় বিলিনিয়ার। আমাদের বয়সী ছেলেমেয়েরা যেখানে এখনও নিজেদের কেরিয়ার নিয়ে স্ট্রাগল করছে, সেখানে ওই লোকটা পুরো একটা সাম্রাজ্য করে ফেলেছে। ও মাই গড! আমি তো অবাক, এত কম বয়সে এত বড় সাম্রাজ্য। আর ওর চেহারা দেখেছিস? কি ঠান্ডা আর রাশভারী একটা ভাব। আয়শা নিজের মনেই মুগ্ধ হয়ে টিভিতে ইয়ানের অস্পষ্ট ছবিটি দেখছে। হ্যাঁ, শুনেছি সে নাকি খুব কম কথা বলে, কিন্তু তার উপস্থিতি নাকি এতটাই শক্তিশালী যে মানুষ মুগ্ধ হয়ে যায়। ওর চোখগুলো, মনে হচ্ছে ওর ভিতরে একটা কিছু একটা আছে, একটা গভীরতা, ভীষণ আকর্ষণীয়। আকর্ষণীয়? তুই কি ওর প্রেমে পড়ে গেলি নাকি? ব্লিনিয়ার নিয়ে কথা। আরে দূর, কি যে বলিস! শুধু বলছি যে মানুষটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। এমন ঠান্ডা আর রহস্যময় মানুষ খুব কম দেখা যায়। এদিকে ইয়ান তার প্রাইভেট অফিসে আসে। ঢাকা শহরের সবচেয়ে উঁচু টাওয়ারের অন্যতম ফ্লোরে তার অফিস। বিশাল কাচের জানালা দিয়ে পুরো ঢাকা শহরের দৃশ্য দেখা যায়। অফিসটি আধুনিক নকশায় সাজানো। ইয়ান একটি সুবিশাল মিটিং টেবিলে বসে আছে। তার সামনে বিশাল একটি স্ক্রিন, যেখানে ভিডিও কনফারেন্স তার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা যুক্ত। ইয়ানের ভয়েস রাশভারী এবং নিয়ন্ত্রিত। তার চোখ বরাবর ডেস্কের ওপর রাখা একটি পুরনো ফ্যাকাশে ছবির দিকে চলে যাচ্ছে। ছবিটি একটি ছোট কালো রোগা ছেলে এবং একটি হাসি খুশি মেয়ের। ইয়ান ভিডিও কলে তার গ্লোবাল টিমের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই জানো আইএম গ্লোবাল গ্রুপের পরবর্তী বড় টার্গেট হচ্ছে বাংলাদেশের টেক সেক্টর। এখানকার বাজারে কিছু দুর্বল লিঙ্ক আছে যা আমাদের জন্য বিশাল সুযোগ তৈরি করতে পারে। আমি চাই প্রতিটি কোণায় আমার কোম্পানির প্রভাব পড়ুক। ভিডিও কলের অন্য প্রান্ত থেকে তার একজন বিদেশি অ্যাসিস্ট্যান্ট কথা বলে, তার কণ্ঠে পেশাদারিত্ব। স্যার, বাংলাদেশে আপনার জন্য একটি নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের খোঁজ চলছে। আমরা কয়েকজনের প্রোফাইল পাঠিয়েছি, কিন্তু এই পদে আপনার পছন্দের লোক না পেলে কাজটা কঠিন হবে। ইয়ান ছবিতে চোখ রেখে এক রহস্যময় হাসি দিয়ে বলে, আমার পছন্দের লোক আমি নিজেই খুঁজে নেব, আর সে খুব শীঘ্রই আমার সামনে আসবে। সে ধীরে ধীরে তার হাত বাড়িয়ে ছবিটি উল্টে দেয়। এই ছবিতে লুকিয়ে আছে তার অতীতের কষ্ট, অপমান। সে ছবিটি টেবিলের ওপর উপুর করে রেখে দেয়। ইয়ান আবারও ভিডিও কলের দিকে মনোযোগ দেয়। তার মুখে আবারও সেই ঠান্ডা রাশভারী ভাব ফিরে আসে। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দায়িত্বটা আমি নিজেই দেখব। তোমাদের এখনকার ফোকাস থাকবে বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের ওপর। সেখানকার দুর্বলতাগুলো খুঁজে বের করো এবং আমাকে রিপোর্ট করো, কোনো ভুল যেন না হয়। তার কথা শেষ হতেই ভিডিও কল কেটে যায়। ইয়ান চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার দৃষ্টি ঢাকার দূর দিগন্তে। সে যেন মনে মনে পুরনো দিনের সেই অবহেলিত ছেলেটির সাথে কথা বলছে। একদিন আমি ফিরে আসব এবং সেদিন তোমরা আমাকে চিনতে পারবে না। তার চোখে এক নতুন আলোর ঝলক, যা প্রতিশোধের আগুনের মতোই উজ্জ্বল। পরের দিন আইএম গ্লোবাল গ্রুপের ঢাকা অফিসের বিলাসবহুল ওয়েটিং রুম। কয়েকটি আরামদায়ক সোফায় কয়েকজন প্রার্থী বসে আছেন। তাদের মুখে উত্তেজনা আর উদ্বেগ। আয়শা তাসনিম একটি সোফায় বসে আছে। তার পরনে স্মার্ট কর্পোরেট পোশাক। সে বারবার নিজের পোশাক ঠিক করছে। হাতের ফাইলটি শক্ত করে ধরে আছে। তার মুখে স্পষ্ট নার্ভাসনেস। যদিও সে তার বর্তমান কোম্পানিতে বেশ ভালো অবস্থানে আছে, কিন্তু আইএম গ্লোবাল গ্রুপের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসে সে বেশ নার্ভাস অনুভব করছে। তার মনে হচ্ছে এটা তার জীবনের এক বিরাট সুযোগ। একজন অফিস অ্যাসিস্ট্যান্ট ওয়েটিং রুমে আসে। তার হাতে একটি ফাইল। অফিস অ্যাসিস্ট্যান্ট বিনয়ী ও সুস্পষ্ট কণ্ঠে বলে, আয়েশা তাসনিম, স্যার আপনাকে ভেতরে ডাকছেন। আয়শা যেন চমকে ওঠে। সে দ্রুত উঠে দাঁড়ায়, ফাইলটি বুকে চেপে ধরে।
তার হৃদস্পন্দন বেড়ে গেছে। এই প্রথম সে সরাসরি সেই রহস্যময় বিলিনিয়ার ইয়ান মেহেদি রহমানের মুখোমুখি হতে যাচ্ছে। সে অ্যাসিস্ট্যান্টের পিছু পিছু ইয়ানের সুবিশাল কেবিনের দিকে এগিয়ে যায়। কেবিনের দরজা খুলে যায়। ইয়ানের অফিসটি যেন শিল্পকর্মের এক অসাধারণ দৃষ্টান্ত। চারপাশে কাচের বিশাল দেয়াল, যেখানে ঢাকা শহরের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। কেবিনের ভেতরে একটি বিশাল ডেস্কের পেছনে ইয়ান মেহেদি রহমান বসে আছে। তার মুখ আধো আধারে ঢাকা। অফিসের হালকা আলো তার মুখে একটি রহস্যময় ছায়া ফেলছে। আয়শা কেবিনে ঢুকে মুহূর্তের জন্য থমকে যায়। সে অবাক হয়ে যায় ইয়ানকে দেখে। তার মানে ওই কোম্পানি ইয়ান রহমানের? ও মাই গড, আমি এখন ওই সিঙ্গাপুরের বিলিনিয়নের মুখোমুখি। আসলে আজ আয়শার এখানে ইন্টারভিউ আছে, সেটা ইয়ান জেনে গেছিল। তাই সে নিজেই এখানে ইন্টারভিউ নিতে এসেছে, কারণ তার খেলাটা এখন থেকেই শুরু হবে। বসুন মিস আয়েশা তাসনিম। আয়শা সাবধানে ধীরে ধীরে তার সামনের চেয়ারে বসে। চেয়ারটি যেন তার জন্য অপেক্ষা করছিল। ইয়ানের চোখ তার দিকেই নিবদ্ধ। ইয়ানের চোখে এমন এক তীক্ষ্ণ দৃষ্টি যে আয়শার মনে হচ্ছে তার ভেতরের সব অনুভূতি যেন ইয়ান দেখে ফেলছে। আয়শার অস্বস্তি আরও বেড়ে যায়। সে ফাইলটা টেবিলে রাখে, কিন্তু তার হাত কাঁপছে। আয়শা ধীর, একটু কাঁপানো কণ্ঠে বলে, ধন্যবাদ স্যার। ইয়ান কোনো উত্তর না দিয়ে একটি ফাইল উল্টায়। ফাইলটি আয়শার সিভি এবং তার পুরনো কাজের রেকর্ড। ইয়ান কয়েক মুহূর্ত ফাইলটির দিকে তাকিয়ে থাকে, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আয়শার দিকে তাকায়। তার চোখ আয়শার দিকেই স্থির। তো মিস আয়েশা তাসনিম, আপনার বর্তমান পদবি কি? আয়শা স্বাভাবিক করার চেষ্টা করে। স্যার, আমি বর্তমানে স্টার কমিউনিকেশন এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কর্মরত আছি। স্টার কমিউনিকেশনস? একটি ছোট প্রতিষ্ঠান। আপনি কি মনে করেন আপনার অভিজ্ঞতা এই বিশাল আইএম গ্লোবাল গ্রুপের জন্য যথেষ্ট? আয়শা চমকে ওঠে। ইয়ানের কথাগুলো যেন তার আত্মবিশ্বাসে আঘাত করে। সে নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, স্যার, অভিজ্ঞতা কোনো প্রতিষ্ঠানের আকারের উপর নির্ভর করে না। আমি গত 5 বছর ধরে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং আমার মনে হয় আমার দক্ষতা ও কঠোর পরিশ্রম দিয়ে আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। ইয়ান কঠিন মুখে বলে, আপনার কঠোর পরিশ্রমের প্রমাণ কি? আমার কাজের প্রোটোকলও আমার পূর্ববর্তী বসের রেফারেন্স স্যার। আমি গত বছর স্টার কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে নেতৃত্ব দিয়েছিলাম, যা প্রতিষ্ঠানের রাজত্ব প্রায় 30% বৃদ্ধি করেছিল। ইয়ানের মুখে কোনো পরিবর্তন নেই। সে শুধু গভীর মনোযোগ দিয়ে আয়েশার কথাগুলো শুনছে, যেন প্রতিটি শব্দ বিশ্লেষণ করছে। আয়েশার মনে হচ্ছে এই ইন্টারভিউ শুধু তার কর্মদক্ষতার পরীক্ষা নয়, তার মানসিক দৃঢ়তারও পরীক্ষা। ইয়ান নিজের ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে, কণ্ঠস্বরে এক লুকোনো বিদ্রুপ। আপনার সিভি বলছে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এটা একটি ভালো গুণ, কিন্তু আপনার কি মনে হয় প্রতিটি দ্রুত সিদ্ধান্ত সঠিক হয়? অথবা ধরুন আপনি কাউকে তার বাহ্যিক রূপ, তার পোশাক, তার আর্থিক অবস্থান থেকে বিচার করলেন। হয়তো আপনার সেই সিদ্ধান্ত তাকে সামাজিকভাবে ছোট করে দিল। পরে যদি বুঝতে পারেন সে মানুষটি আসলে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ, হয়তো তার ভেতরের সত্তাটি আপনার কল্পনার থেকেও বড় ছিল, তখন কি করবেন? আয়েশা এই প্রশ্ন শুনে চমকে ওঠে। তার মুখে এক ধরনের অস্বস্তি ফুটে ওঠে। প্রশ্নটা তার কর্পোরেট জীবনের সাথে মিলছে না, বরং তার ব্যক্তিগত জীবনের কোনো অধ্যায় নিয়ে ইঙ্গিত করছে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, যেন ইয়ানের কথার গভীরে লুকিয়ে থাকা অর্থটা বোঝার চেষ্টা করছে। আয়েশা আশ্চর্য হয়ে নিজেকে সামলে নিয়ে বলে, আমি তখন অবশ্যই নিজের ভুল স্বীকার করব। যে কোনো পরিস্থিতিতে ভুল স্বীকার করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তাকে সম্মান জানাবো। তার প্রতি আমার আচরণের জন্য ক্ষমা চাইব। ইয়ান টেবিলের ওপরে রাখা ফাইলটা ধীরে ধীরে বন্ধ করে। তার চোখে হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসি তার চোখে পৌঁছায় না। হাসিটা যেন আরও বেশি বিদ্রুপপূর্ণ। শুধু সম্মান? ভুল শুধরানো বা ক্ষমা চাওয়া কি যথেষ্ট? একটি বাক্য, একটি অপমানজনক মন্তব্য একজন মানুষের সারা জীবনকে বলে দিতে পারে। ধরুন সে অপমানিত ব্যক্তি যদি এতটাই আঘাতপ্রাপ্ত হয়ে যায়, সে আপনার কথাগুলো নিজের মনে গেঁথে রেখে এবং তার জীবনের লক্ষ্য করে তুলে নিজেকে প্রমাণ করার, তখন কি শুধু সরি বলা যথেষ্ট হবে? আয়েশা আরও বেশি বিভ্রান্ত হয়ে ইয়ানের দিকে তাকায়। এই প্রশ্নগুলো কেমন যেন ব্যক্তিগত এবং তার মনে এক ধরনের অজানা ভয় ঢুকে যায়। ইয়ান যেন তার অতীতকে ঘুরে দেখতে চাইছে। তার মনে ছোটবেলার কোনো অস্পষ্ট স্মৃতি উকি দিচ্ছে, কিন্তু সে ধরতে পারছে না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। আয়েশা কিছুটা অস্থির হয়ে বলে, স্যার,
আমি ঠিক বুঝতে পারছি না এই প্রশ্নগুলো কেন করা হচ্ছে। একজন মানুষকে কষ্ট দিলে তার সবচেয়ে ভালো উপায় হলো অনুশোচনা এবং নিজেকে শুধরে নেওয়া। যদি সেই মানুষটি আমাকে ক্ষমা না করে তবুও আমার চেষ্টা থাকা উচিত। ইয়ান চেয়ারে গা এলিয়ে হাত দুটো বুকের ওপর ভাঁজ করে বলে, আপনার কি মনে হয় সবাই ক্ষমা করতে পারে? কিছু মানুষ হয়তো ক্ষমা করে না, তারা শুধু মনে করিয়ে দেয় আপনি কি সেই ধরনের মানুষ। আয়েশা দীর্ঘশ্বাস ফেলে। এই প্রশ্ন তাকে খুব অস্বস্তিতে ফেলছে। সে বোঝে ইয়ান তার মানসিক দৃঢ়তা পরীক্ষা করছে। স্যার, আমি মনে করি প্রত্যেকেরই অতীত থাকে, আর অতীত মানুষকে শিক্ষা দেয়। আমি সবসময় চেষ্টা করি আমার ভুল থেকে শিখতে এবং একজন ভালো মানুষ হতে। ইয়ান হাসে, একটি ঠান্ডা হাসি। ভালো, আপনার উত্তরগুলো যথেষ্ট আকর্ষণীয়, আপনি এখন আসতে পারেন। আয়েশা বিস্মিত হয়ে ইয়ানের দিকে তাকায়। ইন্টারভিউ শেষ, তার মনে হাজারো প্রশ্ন। সে বুঝতে পারছে না সে পাশ করেছে নাকি ফেল। আয়েশা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ স্যার। আয়েশা কেবিন থেকে বেরিয়ে আসে। তার মন এক অদ্ভুত অস্থিরতায় পূর্ণ। ইয়ানের প্রতিটি কথা যেন তার মনের গভীরে আঘাত করছে। সে বুঝতে পারছে না কেন এই মানুষটা তার সাথে এমন ব্যক্তিগত প্রশ্ন করছিল। রাত, ঢাকা শহরের আয়েশার ফ্ল্যাটের বাসার ঘর। ঘড়িতে রাত 12টা। আয়েশা তার ল্যাপটপে অফিসের কিছু কাজ শেষ করছে। তার মনটা আজ সারাদিনের ইন্টারভিউর প্রশ্নগুলোতেই আটকে রয়েছে। ইয়ানের তীক্ষ্ণ চোখ এবং তার অদ্ভুত প্রশ্নগুলো যেন তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। সে কফি মগ হাতে নিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। তার মনে অজানা এক অস্থিরতা কাজ করছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে একটি আননোন নাম্বার ভেসে ওঠে। আয়েশা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রাত এত গভীর, এই সময় কে ফোন করেছে? সে ফোনটা রিসিভ করে না, ভাবে হয়তো কোনো স্প্যাম কল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই একই নাম্বার থেকে একটি মেসেজ আসে। মেসেজটা দেখে আয়েশার চোখ কপালে ওঠে। আজও কি তুই একই মানুষ? একে মুখোশ পরে এসেছিস, মুখোশের আড়ালে আসল চেহারাটা এখনো লুকিয়ে রাখছিস। আয়েশা মেসেজটি দেখে চমকে ওঠে। তার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যায়। সে দ্রুত ফোনটা তুলে নিয়ে মেসেজটি বারবার পড়ে। তুই শব্দটা তাকে আরও বেশি বিস্মিত করে। কে হইল? কিভাবে সে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কথা বলতে পারে? তার মনে অজানা এক ভয় ঢুকে যায়। সে রিপ্লাই দিতে চায়, কিন্তু কোনো রিপ্লাই বক্স নেই। নাম্বারটা ট্রেস করতেও পারছে না। সে অনুভব করে তার পিঠ দিয়ে এক ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। তার মনে হাজারো প্রশ্ন। এটা কি সেই ইন্টারভিউর অংশ? ইয়ান স্যার কি আমাকে পরীক্ষা করছে, নাকি এটা অন্য কেউ? তার মনে সন্দেহ আর ভয় আরও দানা বাঁধতে থাকে। সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মেসেজটা বারবার তার চোখের সামনে ভেসে উঠেছে। সে বালিশে মুখ গুজে দেয়। তার মনে পুরনো দিনের কিছু অস্পষ্ট স্মৃতি ভেসে আসে। ছোটবেলার দুষ্টুমি, বন্ধুদের সাথে ঝগড়া, কাউকে হয়তো অজান্তে কষ্ট দেওয়া। কিন্তু সে কিছুতেই মেলাতে পারে না। তার মনের গভীরে এক অজানা আতঙ্ক বাসা বাঁধে। এই মেসেজ যেন তার মনের শান্তি কেড়ে নিয়েছে। আয়েশা নিজের মনে ফিসফিস করে, কে তুমি? কেন আমার সাথে এমন করছো? কেন মনে হচ্ছে আমি তোমাকে চিনি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। সে ফোনটা পাশে রেখে দেয় এবং ক্লান্ত চোখে বন্ধ করে। এই রাত তার জন্য এক দীর্ঘ নিদ্রাহীন রাত হতে চলেছে। পরদিন সকালে আয়েশা তার আগের অফিসে এসেছে, কিন্তু তার মনটা অফিসে নেই। তার চোখে মুখে গত রাতের নিদ্রাহীনতার স্পষ্ট ছাপ। সহকর্মীরা তাকে দেখে কিছুটা চিন্তিত। সে আজ অন্য দিনের মতো উৎফুল্ল নেই। তার অস্থিরতা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একটা কথা, আয়েশা এখন যে কোম্পানিতে কাজ করছে, এই কোম্পানির বসই তাকে ইয়ানের কোম্পানির চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তার এই পুরোটাই ইয়ানের প্ল্যান। অফিসের প্যান্ট্রি রুমে আয়েশা তার সহকর্মী রাইহানার সাথে কফি খাচ্ছে। রাইহানা একজন হাসি খুশি মেয়ে এবং আয়েশার ঘনিষ্ঠ বান্ধবী। সে আয়েশার দিকে তাকিয়ে চিন্তিত মুখে বলে, কি রে আয়শা, তোর কি হয়েছে? গতকাল থেকে কেমন যেন লাগছে। ইন্টারভিউ কেমন হলো? সিইও স্যার কেমন? আয়েশা কফির মগে চুমুক দিয়ে উদাস চোখে বলে, অদ্ভুত রায়হানা, আমি ওরকম মানুষ জীবনে দেখিনি। আমার মনে হয় আমার ঘুম নেই, কারণ কালকে ইন্টারভিউ। সে এত কম কথা বলে, কিন্তু চোখগুলো এমন যেন ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। মনে হয় সে দুনিয়ার সব রহস্য তার চোখের ভেতরে লুকিয়ে রেখেছে। কম কথা বলো তো ভালো, কাজ পাগল হবে। কিন্তু কি এমন প্রশ্ন করলো যে তোকে এমন অস্থির দেখাচ্ছে? আয়েশা মেসেজটার কথা এড়িয়ে গিয়ে বলে, প্রশ্নগুলো কেমন যেন ব্যক্তিগত ছিল।
যেমন কাউকে ভুল বিচার করলে কি করবে, বা ছোটবেলার কোনো ভুলের জন্য অনুশোচনা করলে কি হয়, এমন সব প্রশ্ন। বাপরে, ও তো সাইকোলজিস্টের মতো প্রশ্ন করেছে তাহলে। তুই কি পারলি উত্তর দিতে? আমি আমার মতো করে চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে ওর প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ হচ্ছে। ওর ব্যক্তিত্ব, ওর নীরবতা, সব কিছু মিলে যেন একটা অন্যরকম টান অনুভব করছি। আয়শা নিজের মনেই ইয়ান রহমানের চেহারাটা কল্পনা করার চেষ্টা করে, কিন্তু তার মুখটা স্পষ্ট হয় না, শুধু সেই ঠান্ডা চোখগুলো বারবার মনে পড়ছে। সে জানে না এই আকর্ষণ কেন তার মনে জন্ম নিচ্ছে। সে বুঝতে পারছে না যে এই আকর্ষণ আসলে একটা জটিল জালে জড়িয়ে পড়বার পূর্বাভাস। তার মন যেন এক অদ্ভুত বিভ্রমে আচ্ছন্ন। আয়শা, তোর কি হয়েছে? তুই কি প্রেমে টেমে পড়ে গেলি নাকি? এরকম বিলিয়নিয়ার সিও এর মতো পুরুষ তো সবাই চায়। তুইও কি চাইতে শুরু করলি নাকি? আরে দূর, কী যে বলিস! শুধু বলছি যে মানুষটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। এমন ঠান্ডা আর রহস্যময় মানুষ খুব কম দেখা যায়। মনে হচ্ছে যেন ওর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু রহস্যে ঘেরা। তাদের কথোপকথন শেষ হলে আয়েশা তার ডেস্কে ফিরে আসে। তার মনে ইয়ানের প্রতি এক মিশ্র অনুভূতি কাজ করছে, কৌতূহল, ভয় এবং এক অদ্ভুত আকর্ষণ। সে জানে না এই আকর্ষণ তাকে কোন দিকে নিয়ে যাবে। দুপুরের পর আয়েশা তার ডেস্কে বসে অফিসের কাজ করছে। সে ভাবছে, আমি কি চাকরিটা পাবো, নাকি ইয়ানের অদ্ভুত প্রশ্নগুলো আমাকে বাতিল করে দিবে? এত বড় কোম্পানিতে জব পাওয়ার আশা তো নেই, তার উপর এত বড় বিলিনিয়ার। তার টেবিলের ওপর রাখা ফাইলের কাগজগুলো এলোমেলো। হঠাৎ তার বস মিস্টার রহমান, যিনি আয়েশার বর্তমান অফিসের প্রধান, তার ডেস্কে এসে দাঁড়ান। তার মুখে এক ধরনের হাসি, যা দেখে মনে হচ্ছে কোনো ভালো খবর আছে। মিস্টার রহমান আয়েশার দিকে তাকিয়ে হাসি মুখে বলেন, আয়শা, তোমার জন্য একটা দারুণ খবর আছে। কংগ্রাচুলেশন। আয়েশা অবাক হয়ে বসের দিকে তাকায়। তার মনে এক ঝলক আশা জাগে। স্যার, কিসের জন্য? মিস্টার রহমান একটি খাম আয়েশার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুমি IAM গ্লোবাল গ্রুপের ওনার ইয়ান মেহেদি রহমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছো। তাদের অফার লেটার এসেছে, তুমি কাল থেকে জয়েন করতে পারবে। আয়েশা যেন আনন্দে লাফিয়ে ওঠে। তার চোখে এক অন্যরকম ঝলক। এত অনিশ্চয়তা, এত দুশ্চিন্তার পর এমন একটা খবর। তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে দ্রুত খামটা হাতে নেয়। তার সব দ্বিধা, সব ভয় যেন নিমেষে দূর হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে সে এত বড় একটা সুযোগ পেয়েছে। অবশ্যই স্যার, আমি সত্যি খুব খুশি। ধন্যবাদ স্যার। তোমার মেধা আছে আয়শা, এই সুযোগটা কাজে লাগিও। ইয়ান মেহেদি রহমানের মতো মানুষের সাথে কাজ করা অনেক কিছু শেখাবে। আয়েশা আনন্দে আত্মহারা হয়ে দ্রুত তার চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সে দৌড়ে বাড়ি ফিরে মাকে এই খবরটা জানাতে চায়। তার মনে সব নেতিবাচক চিন্তা যেন বাতাসে মিলিয়ে গেছে। সে তখনও জানে না এই নতুন চাকরি তার জীবনে কি ভয়ঙ্কর খেলা নিয়ে আসতে চলেছে। অন্যদিকে ইয়ান মেহেদি রহমানের বিলাসবহুল অফিস কেবিন। সে তার বিশাল ডেস্কের পেছনে বসে আছে। তার হাতে একটি পুরনো ফ্যাকাশে ছবি। ছবিতে একটি কালো রোগা ছোট ছেলে এবং একটি হাসি খুশি ছোট মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ছেলেটি ইয়ান এবং মেয়েটি আয়েশা। ছবিটিতে ধুলোর আস্তরণ জমেছে। দেখে মনে হচ্ছে এটা বহু পুরনো, যত্নে রাখা হয়নি। ইয়ানের মুখে এক ক্রূর হাসি ফুটে ওঠে। এই হাসিটা বিজয়ের, কিন্তু তার সাথে মিশে আছে গভীর প্রতিহিংসার আগুন। সেই ছবিটি নিজের চোখের সামনে তুলে ধরে, যেন আয়েশার ছোটবেলার চেহারাটা নতুন করে দেখছে। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক ঠান্ডা দৃঢ়তা। সে যেন এই ছবিটির দিকে তাকিয়ে তার পুরনো জীবনের প্রতিটি অপমানের হিসাব করছে। ইয়ান নিজের মনে ফিসফিস করে বলে, খেলা সবে শুরু আয়েশা। তুমি আজও চিনতে পারোনি, কিন্তু খুব শীঘ্রই বুঝতে পারবে কাকে তুমি অবহেলা করেছিলে, কাকে তুমি একসময় চা দোকানের ছেলে বলে ডেকেছিলে। সে আজ তোমার বস। ইয়ান ধীরে ধীরে সেই ছবিটি হাতে নেয়। তার চোখ দুটো যেন জ্বলছে। সে তার ল্যাপটপ খোলে এবং স্ক্রিনে আয়েশার প্রোফাইল ভেসে ওঠে। তার মুখে সেই ঠান্ডা স্থির হাসিটা ফিরে আসে। সে তার পরের চালের জন্য প্রস্তুত। পরের দিন IAM গ্লোবাল গ্রুপের ঢাকা অফিসের বিলাসবহুল কেবিন। ইয়ান মেহেদি রহমান তার বিশাল ডেস্কে বসে কাজ করছে। তার পরনে ধবধবে সাদা শার্ট। তার অফিসের প্রতিটি কোণায়
আভিজাত্য আর ক্ষমতা যেন মিশে আছে। আয়শা তাসনিম আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আজ প্রথম দিন কাজ শুরু করেছে। সে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার মুখে স্পষ্ট পেশাদারিত্বের ছাপ, তবে তার ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। এই মানুষটি আমাকে কেন বেছে নিল? তার প্রশ্নগুলো কেন এত ব্যক্তিগত ছিল? এইসব প্রশ্ন তাকে অস্থির করে রেখেছে। আয়শা একটি ফাইল নিয়ে ইয়ানের ডেস্কের সামনে এসে দাঁড়ায়। আয়শা কিছুটা ইতস্তত নম্র কণ্ঠে বলে, স্যার, সকালের মিটিংয়ের এজেন্ডা ফাইলগুলো রেডি, আর আপনার আজকের শিডিউল। ইয়ান আয়শার দিকে না তাকিয়ে ফাইলটি হাতে নেয়। তার কণ্ঠস্বর নিরাসক্ত, যেন কোনো আবেগ নেই তার কথায়। তার চোখে এক ধরনের বিরক্তি, যা আয়শার কাছে স্পষ্ট বোঝা যায়। ইয়ান ফাইলটা খুলতে খুলতে বলে, এই ফাইলগুলো দেখে নিন আয়শা, প্রতিটি তথ্য যেন নির্ভুল থাকে। আমি কোনো ভুল দেখতে চাই না। আমার কাজের প্রতি আমার কোনো রকম আপোষ পছন্দ নয়। আয়শা ইয়ানের দিকে একবার তাকিয়ে ফাইলগুলো হাতে নেয়। সে লক্ষ্য করে ইয়ান বারবার তার দিকে তাকাচ্ছে, কিন্তু তার চোখে কোনো আবেগ নেই, কোনো উষ্ণতা নেই, শুধু এক ধরনের ঠান্ডা গভীর পর্যবেক্ষণ, যেন সে আয়শার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নড়াচড়া খেয়াল করেছে, তাকে পরীক্ষা করছে। আয়শার ভেতরে এক অজানা অস্বস্তি তৈরি হয়। নিজের মনে ফিসফিস করে, এই মানুষটা কেন এমনভাবে দেখছে? মনে হচ্ছে আমি কোনো অপরাধী, আর সে আমাকে জেরা করছে। তার মুখে এক অদ্ভুত ভাব, যেন সে সব কিছু জানে কিন্তু প্রকাশ করছে না। ইয়ান আবারও তার কাজে মনোযোগ দেয়, কিন্তু তার চোখ মাঝে মাঝে আয়শার দিকে ফিরে আসে। আয়শা অনুভব করে এই মানুষটা তাকে শুধু পর্যবেক্ষণ করছে, বিশ্বাস করছে না, যেন সে আয়শার প্রতিটি দুর্বলতা খুঁজছে। ইয়ান হঠাৎ করে আয়শার দিকে সরাসরি তাকিয়ে বলে, আপনার কি মনে হয় আয়শা একজন মানুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কীভাবে নেয়? আবেগ দিয়ে নাকি যুক্তি দিয়ে? আয়শা চমকে ওঠে। সে ভাবতে পারে না ইয়ান হঠাৎ এমন প্রশ্ন করবে। আমার মনে হয় স্যার, কিছু সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া হয়, আবার কিছু সিদ্ধান্ত যুক্তি দিয়ে। তবে আবেগ আর যুক্তির সঠিক সমন্বয় সেরা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ইয়ান ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, আপনি কি সবসময় সে সমন্বয় করতে পারেন মিস আয়েশা? আয়েশা ইয়ানের কথার গভীরে লুকিয়ে থাকা প্রশ্নটা বোঝার চেষ্টা করে, কিন্তু পারে না। তার মনে হয় ইয়ান তাকে আরও গভীরভাবে চিনতে চাইছে। সে নিজেকে সামলে নিয়ে বলে, আমি চেষ্টা করি স্যার। মানুষ হিসেবে আমরা ভুল করি, কিন্তু শেখার চেষ্টা করি। ইয়ান আবারও তার ফাইল দেখতে শুরু করে। ভালো, একটু পরে আমার প্রধানমন্ত্রীর সাথে মিটিং আছে, আপনি রেডি থাকুন। আয়েশা আবারও চমকে ওঠে, মনে মনে বলে, প্রধানমন্ত্রীর সাথে মিটিং? এই দেখছি অসাধারণ লোক। তার মানে আজকে আমি প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখতে পাবো। কি হলো, কি ভাবছেন? না মানে কিছু না স্যার, আমি গিয়ে রেডি হচ্ছি। ওকে, আর এই ফাইলগুলো নিয়ে যান। আয়েশা ফাইলগুলো নিয়ে তার নিজের ডেস্কে ফিরে আসে। ইয়ান মেহেদি রহমানের বিলাসবহুল অফিসের গ্রাউন্ড ফ্লোর। 10টা বাজে। ইয়ান তার অফিস থেকে বের হচ্ছে। তার পরনে ইতালীয় স্যুট, তার পেছনে 6 জন সুঠামদেহী গার্ড, যাদের পরনে কালো ইউনিফর্ম। তাদের মুখে কঠোর পেশাদারিত্বের ছাপ। তারা ইয়ানকে ঘিরে রেখেছে, যেন সে কোনো দেশের প্রেসিডেন্ট। সে ধীরে ধীরে এগোচ্ছে, তার চারপাশে যেন এক অদৃশ্য ক্ষমতার বলয়। তার ঠিক পাশেই আয়েশা হাঁটছে। তার পরনে একটি মার্জিত কর্পোরেট ড্রেস। আয়েশাকে দেখে কিছুটা নার্ভাস মনে হচ্ছে, কারণ সে জীবনেই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ে যাচ্ছে। তার চোখে এক ধরনের বিস্ময় আর কৌতূহল। সে ইয়ানের দিকে আর চোখে তাকাচ্ছে। ইয়ানের পাশে হাঁটতে গিয়ে তার বুকে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে বুঝতে পারে এই মানুষটা তাকে একই সাথে ভয় দেখাচ্ছে এবং আকর্ষণ করছে। ইয়ান আয়েশার দিকে না তাকিয়ে বলে, নার্ভাস লাগছে আয়েশা? আয়েশা ইয়ানের প্রশ্ন শুনে কিছুটা চমকে ওঠে। সে বুঝতে পারে ইয়ান তার মানসিক অবস্থা বুঝতে পারছে। আয়েশা ধীর কণ্ঠে নিজেকে সামলে নিয়ে বলে, একটু তো বটেই স্যার। জীবনে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি। আমি কি সব ঠিকঠাক বলতে পারবো স্যার? চিন্তা করো না, তুমি শুধু আমার নির্দেশনা অনুসরণ করবে। যা জিজ্ঞেস করা হবে তার সঠিক উত্তর দেবে। তোমার দায়িত্ব হলো তথ্যগুলো পরিষ্কারভাবে উপস্থাপন করা, বাকিটা আমার উপর ছেড়ে দাও। তারা লবির কাঁচের দরজা দিয়ে বের হয়। বাইরে ইয়ানের কালো রলস রয়েস গাড়িটি অপেক্ষা করছে। ড্রাইভার দ্রুত দরজা খুলে ধরে। ইয়ানের গার্ডরা গাড়ির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে। ইয়ান আগে গাড়িতে উঠে, তারপর আয়েশা। তার বসার ভঙ্গি দেখে মনে হয় সে এমন বিলাসবহুল গাড়িতে নিয়মিত চড়ে। ইয়ান আয়েশার দিকে মুখ ঘুরিয়ে বলে, তার চোখে এক রহস্যময় হাসি,
তুমি কি জানো আয়শা, মাননীয় প্রধানমন্ত্রী কেন আমাদের এই প্রজেক্ট নিয়ে আগ্রহী? না স্যার, ঠিক জানি না। কারণ এটি শুধু বিনিয়োগ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। ঠিক যেমন একজন সাধারণ ছেলের ভবিষ্যৎ একদিন কেউ দেখতে পায়নি, কিন্তু আজ সেই নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করেছে। আয়শা ইয়ানের কথা শুনে বিভ্রান্ত হয়ে যায়। তার মনে হয় ইয়ান তাকে আবারও কোনো রহস্যময় ইঙ্গিত দিচ্ছে। সে কিছু বলতে চায়, কিন্তু ইয়ান ততক্ষণে চোখ ফিরিয়ে নেয়। গাড়ি মসৃণ গতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যায়। পেছনে অন্য গাড়িতে তার দেহরক্ষীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ফটক, কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইয়ানের রোলস রয়েস গাড়িটি ফটকের সামনে এসে থামে। ইয়ানের গার্ডরা গাড়ি থেকে নেমে গাড়ির চারপাশে অবস্থান নেয়। একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা গাড়ির দিকে এগিয়ে আসেন। নিরাপত্তা কর্মকর্তা গাড়ির কাঁচ নামালে ইয়ানের দিকে তাকিয়ে সম্মান জানিয়ে বলে, আসসালামু আলাইকুম মিস্টার রহমান, প্রধানমন্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। ওয়ালাইকুম আসসালাম, আমরা প্রস্তুত। ইয়ান গাড়ি থেকে নামে। তার পেছনে আয়শার চারপাশে কড়া নিরাপত্তা দেখে কিছুটা হতবাক হয়ে যায়। সে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা আগে কখনো দেখেনি। ইয়ান তাকে কিছু না বলে ইশারায় তার সাথে আসতে বলে। তারা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে আয়শা ইয়ানের দিকে আর চোখে তাকায়। তার চোখে কোনো উদ্বেগ নেই, শুধু দৃঢ়তা। আয়শা ধীর কণ্ঠে ইয়ানের পাশে হাঁটতে হাঁটতে বলে, স্যার, এত কড়া নিরাপত্তা দেখে একটু ভয় লাগছে। ইয়ান আয়শার দিকে না তাকিয়ে বলে, ভয় পাওয়ার কিছু নেই আয়শা, এটা তোমার দেশের নিরাপত্তা, আর তুমি এখানে একজন অংশীদার হিসেবে এসেছো। তারা একটি বিশাল দরজার সামনে আসে। দরজা খুলে যায়। ভেতর থেকে একজন কর্মকর্তা তাদের অভ্যর্থনা জানান। কর্মকর্তা হাসি মুখে বলেন, মিস রহমান ভিতরে আসুন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিটিং রুমে, একটি বিশাল ও সুসজ্জিত রুম। দীর্ঘ মিটিং টেবিলে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার উচ্চপদস্থ কর্মকর্তারা বসে আছেন। পরিবেশটা বেশ গম্ভীর এবং পেশাদারি। ইয়ান এবং আয়শা ভেতরে প্রবেশ করে। ইয়ান সরাসরি প্রধানমন্ত্রীর দিকে হেঁটে যায়। আয়শা তার পিছু পিছু যায়। ইয়ান প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সম্মান জানিয়ে বলে, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী হাসি মুখে ইয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম মিস্টার রহমান, আপনার মতো একজন তরুণ এবং প্রতিভাবান বিনিয়োগকারীকে বাংলাদেশে পেয়ে আমরা সত্যিই গর্বিত। বসুন। ইয়ান এবং আয়শা বসে। আয়শা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত। এত বড় একজন ব্যক্তিত্ব তার সামনে। তো মিস্টার রহমান, আপনি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? আমরা শুনেছি আপনার IM গ্লোবাল গ্রুপ এখানে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি উর্বর ভূমি। এখানকার তরুণ জনসংখ্যা, ডিজিটাল অগ্রযাত্রা এবং সরকারের সঠিক নীতি সব কিছুই বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। আমরা বিশ্বাস করি প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে। প্রধানমন্ত্রী মাথা নেড়ে সম্মতি জানান। আপনার প্রজেক্টের বিস্তারিত তথ্য আপনার সহকারীর কাছ থেকে শুনতে চাই। ইয়ান আয়শার দিকে তাকায়। আয়শা কিছুটা নার্ভাস হয়ে ফাইলটি খোলে। আয়শা আস্তে আস্তে বলতে শুরু করে। তার কণ্ঠ কিছুটা কাঁপছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রস্তাবিত ডিজিটাল বাংলাদেশ 2035 প্রজেক্টের আওতায় আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় অত্যাধুনিক ডিজিটাল হাব তৈরি করব। এর মাধ্যমে গ্রামের মানুষেরাও ইন্টারনেট ও প্রযুক্তির সুফল পাবে। এটা শিক্ষার জন্য উন্নয়ন করবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাহায্য করবে। আয়শা যখন কথা বলছে, ইয়ান তার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। তার চোখে এক ধরনের মুগ্ধতা, যেন সে আয়শার প্রতিটি শব্দ শুনছে এবং তার আত্মবিশ্বাসকে অনুভব করছে। আয়শা যখন কথা বলছে তখন সে ইয়ানের সেই দৃষ্টি অনুভব করে এবং তার আত্মবিশ্বাস ফিরে আসে। প্রধানমন্ত্রী আগ্রহী হয়ে বলেন, খুব ভালো প্রস্তাব। আপনারা কিভাবে গ্রামীণ পর্যায়ে এটি বাস্তবায়ন করবেন, বিশেষ করে যেসব অঞ্চলে বিদ্যুতের সমস্যা আছে? আয়শা ইয়ানের দিকে একবার তাকিয়ে সাহস সঞ্চয় করে। স্যার, আমরা সোলার পাওয়ারের উপর জোর দিচ্ছি। প্রতিটি ডিজিটাল হাব সোলার এনার্জি দিয়ে চলবে, যা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে। এছাড়া আমরা স্থানীয় তরুণদের প্রশিক্ষণ করে তাদেরকে এই হাবগুলো পরিচালনার দায়িত্ব দিব, যাতে এটি টেকসই হয়। কিভাবে আরও অনেক কিছু বলার পর মিটিং শেষ হয়। প্রধানমন্ত্রী ইয়ান এবং আয়শার সাথে হাত মেলান। তার মুখেই সন্তুষ্টির ছাপ। মিস্টার রহমান, আপনার এবং আপনার টিমের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনার প্রস্তাবটি সত্যিই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দ্রুত এটি নিয়ে কাজ শুরু করব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আমরাও আপনার সহযোগিতা পেয়ে আনন্দিত। প্রধানমন্ত্রী আয়শার দিকে তাকিয়ে হাসেন। ম্যাডাম, আপনার উপস্থাপনা খুবই চমৎকার ছিল। আপনি খুব স্পষ্ট করে সবকিছু বুঝিয়েছেন।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী স্যার, এটা আমার সৌভাগ্য। ইয়ান এবং আয়েশা মিটিং রুম থেকে বের হয়ে আসে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আয়েশার মুখে এক ধরনের তৃপ্তির হাসি, তার নার্ভাসনেস এখনও কেটে গেছে। আয়েশা ইয়ানের দিকে তাকিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, স্যার মিটিংটা খুব ভালো হলো, আমি ভাবতেই পারিনি এত সহজে সব কিছু হয়ে যাবে। ইয়ান একটু হেসে আয়েশার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম তুমি পারবে আয়েশা, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, শুধু তোমাকে তা অনুভব করাতে হয়। আয়েশা ইয়ানের কথা শুনে কিছুটা চমকে ওঠে। তার মনে হয় ইয়ান তাকে ব্যক্তিগতভাবে কিছু বোঝাতে চাইছে। তার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তারা হেঁটে গাড়ির দিকে যায়। ইয়ানের গার্ডরা তাদের অনুসরণ করছে। আমাদের পরবর্তী মিটিং আগামী সপ্তাহে নারায়ণগঞ্জে, সেখানকার স্থানীয় বিনিয়োগকারীদের সাথে বসতে হবে। ঠিক আছে স্যার, আমি প্রস্তুতি নিচ্ছি। ইয়ান এবং আয়েশা গাড়ির কাছে আসে। ড্রাইভার দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। ইয়ান প্রথমে গাড়িতে ওঠে, তারপর আয়েশা। গাড়ির ভেতরটা শান্ত এবং আরামদায়ক। বাইরে গার্ডরা অবস্থান নেয়। ইয়ান আয়েশার দিকে ঝুঁকে আসে। তার কণ্ঠে এক ধরনের নরম সুর যা আগে কখনো শোনা যায়নি। তোমার কি মনে হয় আয়েশা, মানুষের জীবনে এমন কি মুহূর্ত আসে যখন সব কিছু বদলে যায়, যখন পুরনো কথাগুলো নতুন করে দেখাতে কিন্তু অন্য এক রূপে? আয়েশা ইয়ানের কাছাকাছি হওয়ায় তার হৃদস্পন্দন দ্রুত হয়। ইয়ানের চোখ তার চোখে নিবদ্ধ এবং সেই চোখে এক ধরনের গভীরতা যা আয়েশাকে আকর্ষণ করছে। তার মনে হয় ইয়ান তার ব্যক্তিগত জীবনের কথা বলছে, কিন্তু সে বুঝতে পারছে না কোন অতীত বা কোন ক্ষত। হয়তো স্যার, জীবন সবসময় পরিবর্তনশীল। কিছু পরিবর্তন আমাদের ভিতর থেকে হয়, কিছু বাইরে থেকে। ইয়ান হাসে, একটি মৃদু হাসি যা আয়েশার মনে দাগ কাটে। খুব সুন্দর বলেছ, কিন্তু কিছু পরিবর্তন এতটাই শক্তিশালী হয় যে তা সবাইকে নতুন করে চিনিয়ে দেয়। আয়েশা ইয়ানের দিকে তাকিয়ে থাকে। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। সে ইয়ানের কথার গভীরে লুকিয়ে থাকা ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করছে। ইয়ান তার কাছ থেকে সরে আসে এবং জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। আজকের দিনটা ভালোই ছিল, তাই না ঢাকার যানজট ছাড়া? হ্যাঁ স্যার, খুব ভালো ছিল। গাড়ি চলতে শুরু করে। ইয়ান নীরব থাকে। আয়েশা তার দিকে আর চোখে তাকায়। ইয়ানের মুখে সেই পুরনো ঠান্ডা ভাব ফিরে এসেছে। আয়েশা বুঝতে পারে এই মানুষটা তার আবেগগুলোকে খুব দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পারে। তার এই নীরবতা এবং মাঝে মাঝে দেওয়া ইঙ্গিতগুলো আয়েশার মনে এক গভীর আকর্ষণ এবং কৌতূহল তৈরি করেছে। সে জানে না এই রহস্যময় মানুষটা তার জীবনে কী নিয়ে এসেছে, কিন্তু সে অনুভব করে তাদের মধ্যে এক অদৃশ্য টান কাজ করছে। গাড়ি ঢাকার ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে যায়, আর আয়েশা ইয়ানের পাশে বসে তার নীরবতা অনুভব করে। এই নীরবতা যেন এক নতুন গল্পের সূচনা, যেখানে ক্ষমতা, প্রতিশোধ এবং এক জটিল আকর্ষণ একে অপরের সাথে মিলেমিশে আছে। এভাবে আরও 2 দিন কেটে যায়। ইয়ান এবং আয়েশা আরেকটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছে। তারা দুজন অফিসের লিফটে একা। লিফটে হালকা মিউজিক বাজছে, কিন্তু পরিবেশটা বেশ ভারী। আয়েশা স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার ভেতরে এক ধরনের অস্থিরতাই কাজ করছে। লিফটের ভেতর আয়নার মতো চকচকে দেয়াল, যেখানে তাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ইয়ানের চোখে এক ধরনের গভীর দৃষ্টি। সে আয়েশার দিকে সরাসরি তাকায়। আজকের দিনটা ভালোই ছিল, তাই না ঢাকার যানজট ছাড়া? তোমার কি কখনো মনে হয়েছে আয়েশা, তুমি এমন কিছু করেছো যার জন্য তুমি ক্ষমা চাওয়ার সুযোগ পাওনি? এমন কোনো ভুল যা তোমার মনে এখনও খসখস করে? আয়েশা প্রশ্ন শুনে চমকে ওঠে। লিফটের ভেতর পরিবেশটা আরও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। সে ইয়ানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এই প্রশ্নের মানে কি। আয়েশা আশ্চর্য হয়ে ইতস্তত করে। আমি ঠিক জানি না স্যার। ছোটবেলায় হয়তো কিছু ভুল করেছি। মানুষ হিসেবে আমরা সবাই করি, কিন্তু বিশেষ কোনো ঘটনার কথা মনে পড়ছে না, যার জন্য আমি ক্ষমা চাওয়ার সুযোগ পাইনি। ছোটবেলার ভুলগুলোই তো মানুষের চরিত্র গড়ে তোলে, তাই না? ছোটবেলায় একটা সামান্য ভুলও একজন মানুষ তার সারা জীবনের পথ বদলে দিতে পারে। তুমি কি বিশ্বাস করো ছোটবেলার কোনো ভুল মানুষের বর্তমান জীবনের প্রভাব ফেলতে পারে? আমার মনে হয় স্যার, ছোটবেলার ভুলগুলো মানুষকে শিখতে সাহায্য করে। তারা ভুল থেকে শেখে এবং ভবিষ্যতে নিজেকে শুধরে নেয়। এটাই তো স্বাভাবিক। সবাই শুধরে নেয় না আয়েশা, কেউ কেউ ভুলের বোঝা বয়ে বেড়ায়, আর কিছু মানুষ সেই ভুলের জন্য প্রতিশোধ নেয়। আয়েশা ইয়ানের এই কথায় আরও বেশি বিভ্রান্ত হয়ে যায়। প্রতিশোধ শব্দটি তার কানে বাজতে থাকে। লিফট তাদের ফ্লোরে এসে থেমে যায়। দরজা খুলে যায়। আয়েশা লিফট থেকে নামার জন্য প্রস্তুত হয়। ইয়ান লিফট থেকে নামতে নামতে আয়েশার দিকে না তাকিয়ে বলে, মিটিংয়ের জন্য তৈরি তো আয়েশা? সময় নষ্ট করো না। আয়েশা লিফট থেকে বেরিয়ে আসে। তার মনে ইয়ানের প্রতিটি কথা ঘুরপাক খাচ্ছে। সে বোঝে না ইয়ান কি বলতে চাইছে, কিন্তু তার মনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। ইয়ানের এই নীরব
মানসিক খেলা তাকে আরও বেশি চিন্তিত করে তোলে। তারা মিটিং রুমের দিকে এগিয়ে যায়, আর ইয়ান মনে মনে ভাবছে সেই ছোটোবেলার কথা। তখনকার আয়েশা আর আজকের আয়েশার মধ্যে একটু পরিবর্তন। দর্শক, চলুন একটা ছোট ফ্ল্যাশব্যাক দেখে আসি। ফ্ল্যাশব্যাক। ঢাকা থেকে দূরে ময়মনসিংহের এক ছোট্ট গ্রাম মজনুপুর। গ্রাম্য স্কুলের একটি পুরনো ক্লাসরুম। ক্লাস চলছে, কিন্তু ছোট্ট ইয়ান, যাকে সবাই মেহেদি নামেই চিনত, সে তখনও ছিল কালো, রোগা আর ছেঁড়া জামা কাপড় পরা। সে সবার পেছনে চুপচাপ বসে আছে, তার জামা ছেঁড়া, জুতোয় কাদা। অন্য বাচ্চারা তার দিকে আর চোখে তাকাচ্ছে। ক্লাসের ফাঁকে টিফিনের সময় হয়েছে। গ্রামের শিশুরা দল বেঁধে খেলা করছে আর হাসাহাসি করছে। ছোট আয়েশা, যে তখন ক্লাসের সবচেয়ে সুন্দরী এবং জনপ্রিয় মেয়ে ছিল, তার বন্ধুরা তাকে ঘিরে হাসাহাসি করছে। আয়েশার পরনে পরিষ্কার স্কুল ড্রেস। তার চোখে কোনো হিংসা নেই, শুধু এক ধরনের অবজ্ঞা। সে এবং তার বন্ধুরা মেহেদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, তাদের মুখে বিদ্রূপের হাসি। কিরে মেহেদি, আজও বুঝি তোর মা তোকে ভাত দেয়নি? দেখ আমাদের কি সুন্দর নাস্তা। তোর মতো ছেলেরা তো চা দোকানই ভালো, তুই কোনোদিন মানুষ হবি না, তোর মায়ের মতো চুপচাপ মরে যাবি। অন্যান্য বাচ্চারা আয়েশার কথাই হাসে। একজন ছেলে, করিম, মেহেদির দিকে একটি মাটির ঢিল ছুঁড়ে মারে। মেহেদি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখে টলমল করছে পানি, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। তার ছোট্ট হৃদয়টা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে শুধু মাটির দিকে তাকিয়ে থাকে, যেখানে তার স্বপ্নগুলো যেন মিশে যাচ্ছে। লতা আয়েশার বান্ধবী হাসতে হাসতে বলে, আয়েশা ঠিকই বলেছে, এই গরিব ছেলে কি আর ভালো কিছু করতে পারবে? ও তো এই নোংরা নর্দমার পোকা। ছোট ইয়ান আর সহ্য করতে পারে না, তার চোখে পানি গড়িয়ে পড়ে। সে মুখ ঘুরিয়ে নেয়, সে যেন এই অপমান থেকে বাঁচতে চাইছে। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, তার ছোট্ট কাঁধ দুটো কাঁপছে। গ্রামের মেঠো পথ দিয়ে সে ছুটতে থাকে, তার পেছনে বন্ধুদের হাসির শব্দ বাজতে থাকে। বর্তমান আয়েশা এর কিছুই মনে করতে পারছে না, কিন্তু ইয়ানের মনে তা গেঁথে আছে, যেন কালকেই ঘটেছিল এগুলো। মেহেদি দৌড়াতে দৌড়াতে স্কুলের পাশের মজনুপুর বাজার পেরিয়ে যায়। তার লক্ষ্য শুধু এই জায়গাটা থেকে দূরে কোথাও যাওয়া। তার মনে তখন শুধু অপমান আর কষ্ট। তার মনে হয় এই পৃথিবী তার জন্য নয়। এই অপমানই তার মনে প্রতিশোধের বীজ বপন করে দেয়, যা থেকে একদিন এই দেশের বাইরে নিয়ে যাবে এক নতুন জীবন গড়ার জন্য। বর্তমান মিটিং শেষ করে রাতে আয়েশা তার ফ্ল্যাটে আসে। ঘড়িতে রাত 11টা। আয়েশা তার ল্যাপটপে বসে তার নতুন অফিসের কাজ করছে। তার টেবিলের ওপর রাখা ফাইলের কাগজগুলো এলোমেলো। হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আবারও সেই পুরনো আননোন নাম্বার ভেসে ওঠে। আয়েশা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মনে এক ধরনের ভয় ঢুকে যায়, কারণ সে জানে এই নাম্বার থেকে আসা মেসেজগুলো কতটা রহস্যময়। সে ফোনটা রিসিভ করে না, শুধু মেসেজটার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পরেই মেসেজ আসে। আয়েশা দ্রুত মেসেজটা খোলে। নতুন কাজ কেমন চলছে নতুন বিলিয়নিয়ারের সাথে, যার দিকে তুমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো? সে কি আজও তোমার কাছে রহস্য? কি মনে হয়, তোমার মনের মানুষটা কি তোমার কোনো পুরনো ভুলের প্রতিচ্ছবি? আয়েশা মেসেজটি দেখে স্তম্ভিত হয়ে যায়। তার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যায়। সে বারবার মেসেজটি পড়ে। নতুন বিলিয়নার, পুরনো ভুলের প্রতিচ্ছবি। এই শব্দগুলো তাকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে। কে এলো? সে কি আমার অফিসের কেউ, নাকি সে ইয়ানেরই কোনো গুপ্তচর? আয়েশার মনে এক তীব্র বিভ্রান্তি। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। আয়েশা নিজের মনে ফিসফিস করে, কে এলো? সে আমার আর ইয়ানের ব্যাপারে এত কিছু কিভাবে জানে? এটা কি ইয়ানেরই কোনো পরীক্ষা, নাকি আমার কোনো পুরনো শত্রু? আয়েশা বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মেসেজটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। তার মনের গভীরে এক অজানা আতঙ্ক বাসা বাঁধতে থাকে। আমার স্মৃতিতে তো এমন কোনো ছেলে নেই, তবে কি আমি কিছু ভুলে গেছি? এই লোক কেন আমাকে বারবার অতীত মনে করিয়ে দিচ্ছে? ওইদিকে ইয়ান স্যারের কথাগুলো রহস্যময়। সে ফোনটা পাশে রেখে দেয় এবং ক্লান্ত চোখে বন্ধ করে। এই রাত তার জন্য এক দীর্ঘ নিদ্রাহীন রাত হতে চলেছে। তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। পরদিন সকালে ইয়ানের অফিস। সকালে সূর্যের আলোয় অফিসটি ঝলমল করছে। ইয়ান তার বিশাল ডেস্কে বসে একটি ফাইল দেখছে। তার মুখে এক ধরনের ঠান্ডা গাম্ভীর্য। আয়েশা তার সামনে একটি মিটিংয়ের জন্য প্রস্তুতি নিতে বসেছে। সে ফাইলগুলো গুছিয়ে দিচ্ছে। তার চোখে মুখে এখনও গত রাতের দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
ইয়ান আয়েশাকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করে, যা তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছে। তার প্রশ্নগুলো খুব কৌশলী, যেন সে আয়েশার ভেতরের প্রতিক্রিয়াগুলো বুঝতে চাইছে। ইয়ান শান্ত কণ্ঠে ফাইল থেকে চোখ না সরিয়েই বলে, আয়েশা, তোমার কি মনে হয় মানুষ তার ভুলগুলো শুধরে নিতে পারে, নাকি অতীত তাকে তাড়া করে একজন ছায়ার মতো? তুমি কি বিশ্বাস করো একজন মানুষ সম্পূর্ণভাবে নিজেকে বদলে ফেলতে পারে? আয়েশা প্রশ্ন শুনে চমকে ওঠে। তার মনে গত রাতের মেসেজটা ভেসে ওঠে। তার অস্বস্তি আরও বাড়ে। সে ইয়ানের চোখে চোখ রাখে, তার দৃষ্টিতে এক গভীর ইঙ্গিত খুঁজে পায়। আয়েশা কিছুটা দ্বিধা নিয়ে বলে, আমার মনে হয় স্যার, মানুষ চাইলে নিজেকে বদলাতে পারে যদি সে তার ভুলগুলো বুঝতে পারে এবং আন্তরিকভাবে অনুশোচনা করে। তাহলে সে অবশ্যই নিজেকে শুধরে নিতে পারে। কিন্তু অতীতের ছায়া সব সময় তাকে তাড়া করে। অতীত সম্পূর্ণভাবে মুছে ফেলা যায় না স্যার। ইয়ান মুচকি হাসে। তার হাসিটা যেন আয়েশার মনে গভীরে প্রবেশ করেছে। সঠিক বলেছ, অতীত মানুষকে ছাড়ে না। কিছু মানুষ সারা জীবন সে ছায়ার নিচে বাঁচে, তবে কেউ কেউ সে অতীতকে বশ করে ফেলে, তাকে নিজেদের শক্তিতে পরিণত করে। তোমার কি মনে হয় তুমি সেই ধরনের একজন মানুষ যে নিজের অতীতকে বশ করতে পারে? আয়েশা ইয়ানের কথার গভীরে লুকিয়ে থাকা অর্থটা বোঝার চেষ্টা করে, কিন্তু পারে না। তার মনে হয় ইয়ান তাকে আরও গভীরভাবে চিনতে চাইছে। ইয়ানের চোখ তার চোখে নিবদ্ধ, তার দৃষ্টিতে এক গভীর ইঙ্গিত। আয়েশার মনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। সে বুঝতে পারছে না এই মানুষটি তাকে কী শেখাতে চাইছে বা কেন তাকে এই প্রশ্নগুলো করছে। স্যার, আমি সবসময় চেষ্টা করি আমার ভুল থেকে শিখতে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা অভিজ্ঞতা ভালো বা মন্দ মানুষকে আরও বেশি শক্তিশালী করে তোলে। ইয়ান আবারও হাসে। তার হাসিটা যেন এক রহস্য। খুব ভালো কথা, তোমার প্রস্তুতি শেষ করো। আমরা আর 10 মিনিটের মধ্যে মিটিংয়ে যাব। আমাদের আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ, মিরপুর টেক পার্কের নতুন প্রজেক্ট নিয়ে। আয়েশা মাথা নাড়ে এবং ফাইলগুলো গুছিয়ে নেয়। তার মন অস্থির। ইয়ানের প্রতিটি কথা যেন তার মনে এক ধরনের রহস্য তৈরি করছে। সে অনুভব করে এই মানুষটির প্রতিটি পদক্ষেপের পিছনে এক গভীর উদ্দেশ্য আছে, যা আমি এখনও ধরতে পারছি না। উফ, এই নতুন চাকরিটা আমাকে এক অদ্ভুত মানসিক খেলায় জড়িয়ে ফেলেছে। কি করি এখন? এক সপ্তাহ পর ঢাকা শহরের একটি 5 স্টার হোটেলের বিশাল হলরুম। ঝলমলে আলোয় আলোকিত কর্পোরেট পার্টি। সুসজ্জিত অতিথিরা একে অপরের সাথে কথা বলছে, হাসছে। মৃদু জাজ মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে। ইয়ান মেহেদি রহমান তার হাতে একটি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে ইন্ডিয়ান ব্ল্যাক স্যুট। তার পাশে আয়েশা তাসনিম দাঁড়িয়ে আছে, পরনে একটি চমৎকার ডিজাইনার শাড়ি। আয়েশার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। সে ইয়ানের পাশে নিজেকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে, যদিও তার ভেতরে এক চাপা উত্তেজনা। ইয়ান চারপাশে চোখ বোলায়, তারপর আয়েশার দিকে তাকিয়ে মৃদু হাসে। আয়েশার মনে হয় ইয়ানের এই হাসিটা শুধু তার জন্যই। পার্টিতে অনেকেই তাদের দিকে আর চোখে তাকাচ্ছে, কারণ ইয়ান সাধারণত কোনো পার্টিতে কারো সাথে এত ঘনিষ্ঠ হয় না। ইয়ান আয়েশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, পার্টিতে সবাই নিজেকে অনুভব উপস্থাপন করে, তাই না আয়েশা? নতুন পোশাক, নতুন সাজ, আসল মানুষের যেন ঢাকা পড়ে যায়। তুমি কি করো আয়েশা? তুমি কি এই ভিড়ে নিজেকে বদলাতে পছন্দ করো? আয়েশা ইয়ানের চোখের দিকে তাকায়। তার চোখে এক ধরনের দুষ্টুমি খেলা করছে, যা আয়েশাকে আরও বেশি মুগ্ধ করে তোলে। আয়েশা মুচকি হেসে বলে, আমি সবসময় আমিই থাকি স্যার। সাজ পোশাকের আড়ালে নিজেকে লুকানোর চেষ্টা করি না। আমি যা তাই দেখাই। ভালো, খুব ভালো, কারণ আসল মানুষকে চেনা কঠিন হয়ে যায় অনেক সময়, বিশেষ করে যখন সে নিজেকে নানান রঙে রাঙিয়ে রাখে। পাশের একজন সহকর্মী নাহিদ তাদের দিকে এগিয়ে আসে। তার চোখে কৌতূহল। নাহিদ আয়েশার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আরে আয়েশা, সিইও স্যার তো শুধু তোর সাথেই কথা বলছেন, আমাদের দিকে ভুলেও তাকাচ্ছেন না। তোর কি ভাগ্য, নিশ্চয়ই স্যারকে খুব ইমপ্রেস করেছিস। আয়েশা একটু লজ্জা পায়। তার গালে হালকা গোলাপি আভা ফুটে ওঠে। সে মনে মনে খুশি হয় ইয়ান তাকে এমনভাবে পাশে রেখেছে। ইয়ান নাহিদের দিকে একবার তাকায়, তার চোখে কোনো রকম বিরক্তি নেই। ইয়ান নাহিদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আয়েশা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাহিদ, তার সাথে আমার কাজের কথা হচ্ছে। তোমরা কি জানো আমাদের চট্টগ্রাম নতুন প্রজেক্টের আপডেট কি? নাহিদ দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ইয়ানের কথায় যেন একটা ইঙ্গিত লুকিয়ে আছে। ইয়ান আবারও আয়েশার দিকে তাকিয়ে হাসে, যা আয়েশার কাছে অন্যরকম লাগে। তার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। ইয়ান আয়েশাকে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে কথা বলছে, যা তাদের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করেছে। ইয়ান আয়েশার কানের কাছে আরও একটু ঝুঁকে বলে,
মানুষ যখন নিজেকে খুব বেশি প্রকাশ করে তখন তাদের দুর্বলতাগুলো বেরিয়ে আসে। তুমি কি দুর্বলতা দেখাতে পছন্দ করো আয়েশা? না স্যার, আমি মনে করি দুর্বলতা আড়াল করাই ভালো। ইয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবসময় আড়াল করা যায় না আয়েশা। কিছু জিনিস সময়ের সাথে সাথে বেরিয়ে আসে, যেমন পুরনো ক্ষত। আয়েশা ইয়ানের কথার গভীরে কিছু একটা খুঁজে পায় না, কিন্তু তার অস্বস্তি আরও বাড়ে। তার মনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। ইয়ান যেন তাকে বারবার তার অতীতের কোনো অস্পষ্ট স্মৃতির দিকে ঠেলে দিচ্ছে। কিছুক্ষণ পর ইয়ান তার কফি হাতে এক কোণে দাঁড়িয়ে আছে। সে আয়েশার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছে, কিন্তু এখন সে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করছে। আয়েশা তখন তার অন্য সহকর্মীদের সাথে কথা বলছে, হাসছে। সে জানে না ইয়ান তাকে দেখেছে। ইয়ানের চোখ এক অদ্ভুত আকর্ষণ আছে, কিন্তু তার সাথে মিশে আছে এক ধরনের ঠান্ডা পরিকল্পনা। তার দৃষ্টি আয়েশার প্রতিটি ছোট ছোট নড়াচড়া, তার হাসি, তার কথা বলার ভঙ্গি সব কিছু তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে। তার মুখে এক ধরনের দৃঢ়তা, যেন সে কোনো জটিল ধাঁধার সমাধান করছে। কিছুক্ষণ পর ইয়ান তার সিকিউরিটি অফিসার রিচার্ডের দিকে ইশারা করে। রিচার্ড একজন লম্বা এবং শক্তপোক্ত দেহের মানুষ, যার চোখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। সে ইয়ানের প্রতিটি ইঙ্গিত বুঝতে পারে। রিচার্ড দ্রুত ইয়ানের কাছে আসে। ইয়ান ধীর কণ্ঠে রিচার্ডের কানের কাছে বলে, আয়েশাকে নজরে রাখো রিচার্ড। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি যোগাযোগ, বিশেষ করে সে কার সাথে বেশি কথা বলছে, কী নিয়ে কথা বলছে, সব রেকর্ড করবে। আমি চাই না কোনো কিছু আমার চোখে এড়িয়ে যাক। জি স্যার, নিশ্চিন্ত থাকুন। রিচার্ড নীরবে আয়েশার কার্যকলাপের ওপর নজর রাখা শুরু করে। সে এমনভাবে দেখছে যেন সে একজন সাধারণ পার্টি অতিথি। ইয়ান তার হাতে থাকা কফির গ্লাসে চুমুক দেয়। তার চোখে তখনও আয়েশার দিকে। আয়েশা তখন তার সহকর্মী নাহিদ এবং লতার সাথে হাসতে হাসতে কথা বলছে। জানিস নাহিদ, স্যার অদ্ভুত মানুষ। তার সাথে কথা বলতে গিয়ে মনে হয় যেন সে আমার মনের সব কথা জানে। নাহিদ লতার দিকে তাকিয়ে বলে, বাপ রে, তোর তো কপাল খুলে গেছে রে। এত বড় বিলিয়নিয়ার তোর প্রেমে পড়ে গেছে মনে হয়। লতা হাসতে হাসতে বলে, মেয়েরা তো সবসময় রহস্যময় পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। ইয়ান দূর থেকে তাদের কথোপকথন না শুনলেও আয়েশার হাসি আর তার সহকর্মীদের সাথে তার স্বাচ্ছন্দ্য দেখে তার মুখে এক ধরনের সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। তার চোখে আকর্ষণ আছে, কিন্তু তার আসল উদ্দেশ্য এখনও গোপন। সে তার পরিকল্পনায় সফল হচ্ছে দেখে এক ধরনের সন্তুষ্টি অনুভব করে। তার মনে হয় আয়েশা তার জালে ক্রমশ জড়িয়ে পড়ছে। এই নীরব নজরদারি যেন তার প্রতিশোধের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিছুদিন পরের ঘটনা। ঢাকা শহরের একটি এক্সক্লুসিভ রেস্টুরেন্ট, দ্য ভেলভেট ড্রিমস। রেস্টুরেন্টের পরিবেশ খুবই রোম্যান্টিক। মৃদু আলো, মোমবাতির নরম আভা এবং শান্ত ক্লাসিক্যাল মিউজিক। একটি প্রাইভেট টেবিলের ওপর সুন্দর করে সাজানো ক্যান্ডেল লাইট ডিনার। ইয়ান এবং আয়েশা একে অপরের মুখোমুখি বসে আছে। তাদের সামনে দামি খাবার। ইয়ানের মুখে এক ধরনের শান্ত হাসি, যা আয়েশার কাছে অন্যরকম লাগে। আয়েশা কিছুটা লাজুক। ইয়ান আয়েশার চোখের দিকে সরাসরি তাকায়, তার কণ্ঠে এক ধরনের মুগ্ধতা। তোমার চোখগুলো খুব সুন্দর আয়েশা। এগুলো অনেক কিছু লুকাতে পারে, আবার অনেক কিছু প্রকাশও করতে পারে। যেন তোমার চোখের গভীরেই তোমার মনের সব রহস্য লুকিয়ে আছে। আয়েশা ইয়ানের কথায় লজ্জা পায়। তার গালে হালকা গোলাপি আভা ছড়িয়ে পড়ে। সে লাজুক হাসে, নিচের দিকে তাকায়। ইয়ানের এমন সরাসরি প্রশংসা তাকে বিস্মিত করে। আয়েশা আস্তে আস্তে লাজুক হেসে বলে, আপনার চোখও খুব গভীর স্যার। মনে হয় আপনি অনেক কিছু জানেন, কিন্তু বলেন না। আপনার চোখগুলোয় এমন একটা রহস্য আছে যা আমাকে কৌতূহলী করে তোলে। ইয়ান হাসে। তার হাসিতে এক ধরনের রহস্যময়তা, যা আয়েশাকে আরও বেশি আকৃষ্ট করে। এই হাসি যেন তার ভেতরের কোনো গোপন উদ্দেশ্যকে আড়াল করছে। আয়েশা নিজেকে ইয়ানের কাছাকাছি অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে না এই আকর্ষণ কতটা গভীর বা এর পেছনের কারণ কি। সে ইয়ানের দিকে তাকিয়ে বুঝতে পারে না এই মানুষটা কেন এত রহস্যময়। ইয়ান জুসের গ্লাসে চুমুক দিয়ে বলে, কিছু জিনিস গোপন রাখাই ভালো আয়েশা, বিশেষ করে কিছু অতীত। কারণ কিছু অতীত এতটাই বেদনাদায়ক হয় যে সেগুলো প্রকাশ করলে কেবল কষ্টই বাড়ে। তুমি কি মনে করো কিছু সত্য সবসময় বলা উচিত, নাকি কিছু সত্য গোপন রাখাই ভালো? আয়েশা ইয়ানের কথার গভীরে লুকিয়ে থাকা ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করে। তার মনে সেই আননোন নাম্বারের মেসেজগুলো ভেসে ওঠে। তার মনে হয় ইয়ান তাকে ব্যক্তিগতভাবে কিছু বোঝাতে চাইছে, কিন্তু সে ধরতে পারছে না। আয়েশা একটু ভেবে বলে, আমার মনে হয় স্যার, সত্য সবসময় প্রকাশ করা উচিত।
কারণ সত্যের উপরই বিশ্বাস ও সম্পর্ক গড়ে ওঠে। তবে হ্যাঁ, কিছু সত্য আছে যা হয়তো সবাইকে বলা উচিত নয়, কারণ তা অন্যকে কষ্ট দিতে পারে। খুব সুন্দর বলেছ, কিন্তু যখন সেই সত্যটা অন্যকে কষ্ট না দিয়ে তোমাকে কষ্ট দেয়, তখন কি তুমি সেটা লুকিয়ে রাখবে নাকি প্রকাশ করবে? আয়শা ইয়ানের এই অদ্ভুত প্রশ্নে আরও বিভ্রান্ত হয়। সে বুঝতে পারে না ইয়ান কিসের কথা বলছে। এই কথোপকথন যেন তাদের মধ্যে এক নতুন ধরনের মানসিক টানাপোড়েন তৈরি করছে। তখন হয়তো মানুষ সিদ্ধান্ত নিতে দ্বিধা করে। স্যার, নিজের কষ্ট বনাম অন্যের শান্তি, এটি একটি কঠিন নির্বাচন। জীবন এমনই আশা, সবসময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ডিনার চলতে থাকে, কিন্তু আয়েশার মনে ইয়ানের এই রহস্যময় কথাগুলো ঘুরপাক খেতে থাকে। সে ইয়ানের ভেতরের উদ্দেশ্য বুঝতে পারে না, কিন্তু তার প্রতি তার আকর্ষণ যেন আরও বাড়তে থাকে। ইয়ান সফলভাবে তার আসল উদ্দেশ্য গোপন রাখে এবং আয়েশা ক্রমশ তার ছলনার জালে জড়িয়ে পড়ে। ডিনার শেষে ইয়ান তার রোলস রয়েস গাড়িতে আয়েশাকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিচ্ছে। রাত গভীর, গাড়ির ভেতরটা শান্ত, শুধু ইঞ্জিনের মৃদু শব্দ শোনা যাচ্ছে। আয়েশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার মনে আজকের ডিনারের প্রতি মুহূর্তগুলো ঘুরপাক খাচ্ছে। ইয়ান তার পাশে বসে আছে, তার চোখে এক ধরনের স্থির দৃষ্টি। সে তার প্রতিশোধের পরিকল্পনার দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছে। ইয়ান আয়েশার দিকে মুখ ঘুরিয়ে তার কণ্ঠস্বরে এক ধরনের উষ্ণতা, যা আগে কখনো শোনা যায়নি। তোমার কি ছোটোবেলার কথা মনে পড়ে আয়শা? স্কুলের দিনগুলো, তোমাদের মজনুপুর গ্রাম কেমন ছিল? কিছু মজার ঘটনা বা বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত? আয়শা ইয়ানের প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়। ইয়ান তার গ্রামের নাম জানে। সে বুঝতে পারে না ইয়ান কেন এইসব প্রশ্ন করছে, কিন্তু তার মুখে হাসি ফোটে, কারণ ছোটোবেলার স্মৃতিগুলো সবসময় মধুর। আয়শা স্মৃতিতে ডুবে গিয়ে হাসি মুখে বলে, হ্যাঁ, মনে পড়ে স্যার। স্কুলের দিনগুলো খুব মজার ছিল। আমরা বন্ধুরা মিলে গ্রামের পুকুরে মাছ ধরতে যেতাম, লোকের গাছের আম চুরি করতাম, কিছু দুষ্টামিও ছিল। মজনুপুর স্কুলের প্রতিটি কোণায় যেন স্মৃতি জড়িয়ে আছে। আমি বন্ধুদের সাথে মজা করতাম, বিশেষ করে টিফিনের সময়। সে এক অন্যরকম ছিল দিন স্যার। ইয়ানের মুখের হাসিটা আরও গাঢ় হয়, কিন্তু তার চোখে এক ধরনের শীতলতা। টিফিনের সময় খুব গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা আয়শা, কারোর সাথে খারাপ ব্যবহার করেছো কখনো? মানে ছোটোবেলায় তো আমরা সবাই একটু অবুঝে থাকি, হয়তো কাউকে অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে ফেলছো? আয়শা ইয়ানের এই প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তি বোধ করে। তার মুখের হাসিটা ম্লান হয়ে যায়। সে মনে করার চেষ্টা করে, কিন্তু তার মনে কোনো বিশেষ ঘটনা মনে পড়ে না। তার মনে সেই আননোন নাম্বারের মেসেজগুলো ভেসে ওঠে। সেখানে তাকে মুখোশ পরা বলা হয়েছিল। আয়শা একটু ভেবেই কিছুটা দ্বিধা নিয়ে বলে, হয়তো অনিশ্চয়তাকৃতভাবে কাউকে কষ্ট দিয়েছি স্যার। ছোটোবেলায় তো আমরা সবাই ভুল করি, না বুঝে অনেক কথা বলি, কিন্তু কারোর সাথে খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করিনি। আমি সবসময় সবার সাথে মিশে থাকার চেষ্টা করতাম। ইয়ান তার দিকে তাকিয়ে মুচকি হাসে, যেন সে আয়েশার কথাগুলো রেকর্ড করে নিচ্ছে। তার হাসিটা আয়েশার কাছে স্বাভাবিক মনে হলেও তার ভেতরের উদ্দেশ্য ইয়ান সফলভাবে গোপন রাখে। তার মনে হয় আয়েশা সত্যিই সব ভুলে গেছে। তার এই নিরীহ হাসি যেন আয়েশার জন্য এক মরণ ফাঁদ। সে আয়েশার নির্দোষ মুখটা দেখছে আর মনে মনে হাসছে। খুব ভালো আয়শা, মানুষ তার ভুলগুলো ভুলে যেতে চায়, কিন্তু কিছু ভুল আসলে ভোলা উচিত নয়। সেই ভুলগুলো মানুষকে আরও সতর্ক করে তোলে। আয়শা ইয়ানের কথার অর্থ পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু তার মনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। গাড়ি আয়শার বাসার সামনে এসে থামে। এটি ধানমন্ডি এলাকার একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট। তাহলে আজ আসি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, ডিনারের জন্য ধন্যবাদ। আয়শা গাড়ি থেকে নেমে আসে। ইয়ান জানালা দিয়ে তাকিয়ে থাকে যতক্ষণ না আয়শা বিল্ডিংয়ের ভেতর চলে যায়। তার মুখে সেই ক্রূর হাসিটা ফিরে আসে। তার মনে হয় আয়শা তার জালে পুরোপুরি আটকা পড়েছে। রাতে আয়শা তার রুমে ফিরে এসেছে। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। তার মনে ইয়ানের সাথে কাটানো আজকের মুহূর্তগুলো, বিশেষ করে ডিনারের সময়কার কথোপকথন এবং ইয়ানের প্রশংসাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। সে বুঝতেই পারে না কেন এই রহস্যময় মানুষটার প্রতি তার অদ্ভুত একটা টান অনুভব করছে। আয়শা নিজের মনে ফিসফিস করে বলে, এই মানুষটা কেন এত রহস্যময়, কেন এত কম কথা বলে, ওর চোখে এত গভীরতা কেন? কিন্তু আমি জানি না কেন ওর প্রতি আমার অদ্ভুত একটা টান অনুভব করছি। এই টানটা কি শুধু আকর্ষণ নাকি অন্য কিছু? ওর এই ঠান্ডা ভাবটাও যেন আমাকে আরও বেশি টানছে। আয়শা ফোনটা হাতে নিয়ে ইয়ানের ছবি বের করে।
যেটা কর্পোরেট পার্টির সময় গোপনে তুলেছিল। সেই ছবিটার দিকে তাকিয়ে হাসে। তার মনে হয় সে ইয়ানের প্রেমে পড়তে শুরু করেছে। এই অনুভূতি তার জন্য নতুন এবং অদ্ভুত। সে পাশ ফিরে শুয়ে পড়ে, তার মনে শুধুই ইয়ান। এদিকে ইয়ান তার বিলাসবহুল অফিসের কেবিনে বসে আছে। তার ডেস্কের ওপর একটি পুরনো ফ্যাকাশে ছবি। এটি সেই ছোটোবেলার ইয়ান এবং আয়শার ছবি। ইয়ান তার হাতে একটি কালো পেন নিয়ে ছবিটি দেখছে। তার মুখে কোনো অনুশোচনা নেই, শুধু দৃঢ়তা এবং এক ধরনের শীতল আনন্দ। সে ধীরে ধীরে কালো পেন দিয়ে আয়েশার মুখে দাগ দিচ্ছে, যেন সে তার পুরনো স্মৃতিগুলো মুছে ফেলছে বা বিকৃত করছে। তুমি যখন প্রেমে পড়বে আয়েশা, তখনই আসল খেলা শুরু হবে। যখন তোমার কষ্ট হবে, যখন তুমি আমার আসল পরিচয় জানবে, তখন তুমি বুঝবে কষ্ট কাকে বলে। যখন তোমার হৃদয় ভাঙবে, তখনই তুমি আমার সেই ছোটোবেলার কষ্টটা অনুভব করতে পারবে। আমি তো শুধু তোমার কাছে আমার পুরনো সেই অবহেলিত কালো চা দোকানের ছেলেটার কষ্ট ফিরিয়ে দিচ্ছি। ইয়ান ছবিটি সম্পূর্ণ কালো করে ফেলে। আয়েশার মুখটা আর দেখা যাচ্ছে না। সে ছবিটি ডেস্কের উপর ছুঁড়ে ফেলে দেয়। তার চোখ দুটো জ্বলছে। তার প্রতিশোধের আগুন যেন আরও বেশি তীব্র হয়ে উঠেছে। তার এই নীরব চলাই যেন ক্ষমতা এবং পরিকল্পনার প্রতীক। সে জানে তার প্রতিশোধের খেলা সবে শুরু হয়েছে এবং আয়েশা তাতে পুরোপুরি জড়িয়ে পড়েছে। এভাবেই 1 মাস কেটে যায়। ঢাকা শহরের একটি বিলাসবহুল রুপটপ রেস্টুরেন্টে দ্য স্কাইলাইন বিস্ট্রো। চারিদিকে মৃদু আলো ঝলমল করছে। শহরের আলো ঝলমলে দৃশ্য দেখা যাচ্ছে। টেবিলগুলিতে মোমবাতির নরম আভা, শান্ত পিয়ানোর সুর বাজছে ব্যাকগ্রাউন্ডে। পরিবেশটা খুবই রোম্যান্টিক এবং স্বপ্নীল। ইয়ান মেহেদি রহমান এবং আয়েশা তাসনিম একটি বিশেষ টেবিলে বসে আছে। তাদের সামনে দামি খাবার এবং জুসের গ্লাস। আয়েশার মুখে এক ধরনের মুগ্ধতা আর আনন্দ। ইয়ানের মুখে এক ধরনের মোহনীয় হাসি। সে আয়েশার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। আয়েশার হাতটা নিজের হাতে নেয়। তার স্পর্শে আয়েশা কিছুটা কেঁপে ওঠে। ইয়ান নরম আবেগপূর্ণ কণ্ঠে আয়েশার চোখে চোখ রেখে বলে, আয়েশা, আমি জানি এটা খুব দ্রুত, হয়তো তুমি আমাকে পুরোটা চিনতে পারোনি এখনও, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। আমার মনে হয় তোমার মতো একজন খাঁটি মানুষই আমার জীবনকে পূর্ণতা দিতে পারে। আমার জীবনের প্রতিটি পদক্ষেপ, আমার প্রতিটি সিদ্ধান্তে তুমি আমার পাশে থাকো। ইয়ানের কথায় আয়েশার চোখ দুটো বড় হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না ইয়ান তাকে সরাসরি এমন কথা বলেছে। তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। ইয়ান তার অন্য হাত দিয়ে পকেট থেকে একটি ছোট ভেলভেটের বক্স বের করে। বক্সটা খুলতে ভেতরে একটি ঝলমলে ডায়মন্ড রিং দেখা যায়। আংটিটা দেখে আয়েশা স্তব্ধ হয়ে যায়। তার চোখে আনন্দ, বিস্ময় এবং ভালোবাসার এক মিশ্র অনুভূতি। ইয়ান আংটিটা আয়েশার দিকে বাড়িয়ে বলে, তুমি কি আমার জীবনের অংশ হবে আয়েশা? তুমি কি আমাকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেবে? আয়েশা আনন্দে আত্মহারা হয়ে যায়। তার চোখে জল এসে যায়, যা তার ভেতরের তীব্র অনুভূতি প্রকাশ করছে। সে কিছুক্ষণ কোনো কথা বলতে পারে না, শুধু ইয়ানের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় সে এক স্বপ্ন দেখছে। আয়েশা কাঁপানো কণ্ঠে বলে, আমি জানি না কি বলবো স্যার। এটা আমার জন্য কল্পনার বাহিরে। আমি কখনো ভাবিনি। ইয়ান একটু হেসে আয়েশার হাতে আলতো করে চাপ দিয়ে বলে, শুধু হ্যাঁ বলো আয়েশা, তোমার এই নীরবতাই আমাকে অস্থির করে তুলছে। তুমি শুধু তোমার মনের কথা বলো। আয়েশা হাসি মুখে মাথা নাড়ে। তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। তার মুখে স্পষ্ট সম্মতি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি রাজি। ইয়ানের মুখে এক ধরনের সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, কিন্তু এই হাসিটা তার চোখে পৌঁছায় না। তার চোখে সে পুরনো ঠান্ডা প্রতিহিংসার ছাপ দেখা যায়। সে দ্রুত আংটিটা আয়েশার আঙুলে পরিয়ে দেয়। আংটিটা আয়েশার আঙুলে ঝলমল করে ওঠে। এরপর ইয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং আয়েশাকে আলতো করে কাছে টেনে নেয়। ইয়ান আয়েশাকে আলতো করে জড়িয়ে ধরে, তার কানের কাছে ফিসফিস করে বলে, ধন্যবাদ আয়েশা, তোমার এই সিদ্ধান্ত আমার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে। তুমি হয়তো জানো না এই সম্পর্ক আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আয়েশা ইয়ানের জড়িয়ে ধরে। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে ইয়ানের ভেতরের আসল উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ আনওয়্যার। এই মুহূর্তে তার কাছে মনে হচ্ছে তার জীবন সম্পূর্ণ নতুন এক মোড় নিয়েছে। ইয়ান তাকে জড়িয়ে ধরে থাকে। চোখে ভেসে ওঠে পুরনো দিনের কিছু দৃশ্য, ফ্ল্যাশব্যাক। ময়মনসিংহের মজনুপুর গ্রাম, একটি পুরনো ভাঙা মসজিদ, তার পাশে একটি ছোট্ট কবরস্থান। অন্ধকার নেমে এসেছে, চারপাশে নীরবতা। মাত্র 8 বছর বয়সী ছোট মেহেদি তার মায়ের নতুন কবরের পাশে বসে নিস্তব্ধে কাঁদছে। তার ছোট শরীরটা শোকে কাঁপছে। তার পরনে ছেঁড়া জামা, মুখে ধুলো মাটি। সে তার মায়ের নাম ধরে ডাকছে, কিন্তু কোনো উত্তর নেই। তার মা কয়েকদিন আগে মারা গেছেন এবং এই মৃত্যু তার ছোট জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।
কিছুক্ষণ পর তার বাবা আসগর সাহেব এসে তাকে ধরে ওঠান। আসগর সাহেব একজন সহজ সরল কৃষক, কিন্তু তার চোখে অসহায়ত্ব স্পষ্ট। আসগর সাহেব ইয়ানকে জড়িয়ে ধরে বলেন, আর কত কাটবে বাবা, তোর মা তো আর ফিরে আসবে না, আমাদের কপালে এই ছিল। মেহেদি বাবার বুকে মুখ গুজে আরও জোরে জোরে কাঁদে। তার মনে হয় তার জীবনের সব সুখ যেন শেষ হয়ে গেছে। এর কয়েক মাস পরেই আসগর সাহেবের পুরনো ভাঙা বাড়ি অন্ধকারাচ্ছন্ন একটি ঘরে একটি নতুন নারী প্রবেশ করে। ইয়ানের সৎমা নাসিমা বেগম। নাসিমা বেগম রুক্ষ এবং কঠোর চেহারার মহিলা। তার চোখে কোনো মমতা নেই। সে ঘরে ঢুকে ইয়ানের দিকে কটমট করে তাকায়। নাসিমা বেগম কঠোর ও কর্কশ স্বরে ইয়ানের দিকে এগিয়ে এসে বলে, আর কত কাঁদবি? তোর মা তো মরে ভূত হয়ে গেছে, কবরে চলে গেছে। ওঠ, কাজ কর গিয়ে। সকাল থেকে বসে বসে কি করছিস? সারাদিন শুধু ঘরের কোণে বসে থাকবি আর কাঁদবি নাকি? আমি কি তোকে খাইয়ে দিয়ে পুষতে এসেছি নাকি? ছোট মেহেদি ভয়ে চুপ হয়ে যায়। তার মায়ের মৃত্যু তাকে এমনিতেই একা করে দিয়েছে। তার উপর সৎ মায়ের এই কঠোর আচরণ তাকে আরও বেশি আঘাত করে। সে দ্রুত চোখ মোছে। নাসিমা বেগম তাকে দিয়ে সব কাজ করায়, রান্না, ঘর মোছা, বাসন মাজা। তাকে ঠিকমতো খেতেও দেয় না, প্রায় ক্ষুধার্ত থাকতে হয়। নাসিমা বেগম এক টুকরো শুকনো রুটি আর সামান্য ডাল ছুঁড়ে দিয়ে বলেন, এই নে, যা আছে তাই খা, বেশি ন্যাকামো করবি না। ইয়ান নীরবে সে শুকনো রুটি আর ডাল খায়। সে বাড়ির এক কোণে চুপসে বসে থাকে অবহেলিতভাবে। তার কোনো বন্ধু নেই, কেউ তার সাথে কথা বলতে আসে না। সে নিজেকেই পৃথিবীর সবচেয়ে একা অনুভব করে। তার ছোট মনে এই অপমান আর কষ্টগুলো জমা হতে থাকে। মেহেদি নিজের মনে ফিসফিস করে, মা, তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে? এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি আজ নেই বলে আমার উপর এমন অত্যাচার হচ্ছে। কেন চলে গেলে তুমি আমাকে ছেড়ে? এই নতুন মা আমার উপর অত্যাচার করে, ঠিক মতো খেতে দেয় না, ঘুমাতে দেয় না, আর এই সব করাচ্ছে আমাকে দিয়ে। এই কথাগুলোই তার মনে এক ধরনের জেদ তৈরি করে। সে প্রতিজ্ঞা করে একদিন সে নিজেকে প্রমাণ করবে, এই অবহেলা প্রতিশোধ নেবে। আরেকটি সময় ইয়ানের চোখে ভাসে মজনুপুর গ্রামের সেই পুরনো স্কুল। টিফিনের সময় হয়েছে। স্কুলের মাঠে ছেলেমেয়েরা দল বেঁধে খেলা করছে, গল্প করছে। ছোট মেহেদি একটি ভাঙা বেঞ্চে একা বসে আছে। সে তার টিফিন বক্স খুলে দেখে তাতে শুধু শুকনো রুটি আর সামান্য লবণ। তার চোখ ছলছল করে ওঠে। সে ক্ষুধার্ত, কিন্তু তার কাছে আর কিচ্ছু নেই। কিছু দূরে আয়েশা এবং তার বন্ধুরা বসে হাসাহাসি করছে। তাদের সামনে দামি টিফিন বক্সগুলোতে সুস্বাদু খাবার। আয়েশা ইয়ানের দিকে তাকায়, তার মুখে এক ধরনের অবজ্ঞার হাসি। তার বন্ধুরা তাকে আরও উৎসাহিত করে। আয়েশা হাসতে হাসতে বিদ্রুপ করে বলে, কিরে মেহেদি, তুই কি আজকেও ঘাস খাচ্ছিস? তোর রুটির সাথে মাংস নেই? তোর মা কি তোকে আজও রান্না করে কিছু দেয়নি? বন্ধুরা আরও হাসে। তাদের হাসি যেন মেহেদির কানে তীরের মতো বিচ্ছে। করিম, যে ছিল আয়েশার সবচেয়ে দুষ্ট বন্ধু, সে এগিয়ে আসে। করিম মেহেদির টিফিন বক্সের দিকে পা দিয়ে ধাক্কা মেরে বলে, ওর তো ঘাসই খাওয়া উচিত, গরিবের বাচ্চা। ওর রুটির সাথে কি আর মাংস থাকবে নাকি? মেহেদির টিফিন বক্সটা মাটিতে পড়ে যায়। শুকনো রুটি আর লবণগুলো ছড়িয়ে পড়ে। ইয়ান কিছু বলতে পারে না, তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখ থেকে টলমল করে পানি গড়িয়ে পড়ে। তার মনে হয় সে এই পৃথিবীতে সবচেয়ে তুচ্ছ প্রাণী, তার কোনো মূল্য নেই। তার এই অপমান তাকে মানসিকভাবে আরও ভেঙে দেয়। মেহেদি নিজের মনে ফিসফিস করে, আমি কেন এমন? কেন সব আমাকে নিয়ে হাসে? কেন আমার কোনো বন্ধু নেই? আমি কি অপরাধ করেছি যে তারা আমাকে এভাবে অপমান করছে? আমি কি মানুষ না? এসবের জবাব আমি একদিন দেব সবাইকে। ইয়ান দ্রুত উঠে পড়ে এবং শুকনো রুটিগুলো তুলতে চেষ্টা করে, কিন্তু তার হাত কাঁপছে। আয়েশা এবং তার বন্ধুরা তখনও হাসছে। মেহেদি তাদের হাসি উপেক্ষা করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তার মনে শুধু অপমান আর কষ্ট। আর আয়েশার কিছুই মনে করতে পারছে না বর্তমানে, কিন্তু ইয়ানের মনে তা স্পষ্ট হয়ে আছে, যেন কালকেই ঘটেছে। এই অপমানই তার ভেতরে প্রতিশোধের আগুনকে আরও বেশি তীব্র করে তোলে। সেই রাতের আধারে মেহেদি চুপচাপ বিছানা থেকে ওঠে। সে আর বাড়িতে থাকতে পারছে না, এই অত্যাচার সহ্য করতে পারছে না। সে সিদ্ধান্ত নিয়েছে বাড়ি থেকে পালিয়ে যাবে। সেখানে কেউ তাকে চিনবে না, কেউ তাকে অপমান করবে না। সে তার ছোট্ট একটা কাপড়ের ব্যাগ গুছিয়ে নেয়, যেখানে তার মায়ের পুরনো একটা ছবি আর কিছু ছেঁড়া বই আছে। সে পা টিপে টিপে দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজার কাছেই তার বাবা আসগর সাহেব এসে তাকে ধরে ফেলে। আসগর সাহেব ক্লান্ত এবং হতাশ, তার চোখে গভীর অসহায়ত্ব। আসগর সাহেব ইয়ানের হাত ধরে বলে, কোথায় যাই বাবা? এত রাতে কোথায় যাচ্ছিস? আমি তো সব জানি। তোর সৎমা যা করে তা আমি থামাতে পারি না। আমার কপালে এখন এটাই লেখা। আমি অসহায় বাবা। বাবা।
ইয়ান বাবাকে জড়িয়ে ধরে কাঁদে। তার মনে হয় এই দুনিয়াতে তার কেউ নেই, এমনকি তার বাবাও তাকে বাঁচাতে পারছে না। তার বাবার অসহায়তা তাকে আরও কষ্ট দেয়। সে বাবার দুর্বলতা বুঝতে পারে। মেহেদি কান্না জড়িত কণ্ঠে বলে, আমি আর এখানে থাকতে পারছি না বাবা। সে আমাকে মারছে, খেতে দিচ্ছে না, সবাই আমাকে নিয়ে হাসে। আমি আর এই অপমান সইতে পারছি না। আমাকে চলে যেতে দাও বাবা, আমি মরে যাব এখানে থাকলে। আসগর সাহেব মাথা নিচু করে তার নিজের অসহায়ত্বের কারণে। আমি জানি বাবা, আমি তোকে বাঁচাতে পারছি না, আমার হাত বাঁধা। আমার কি করার আছে? তোর মা চলে যাওয়ার পর থেকেই আমাদের সব শেষ হয়ে গেছে। তুই চলে যাস না বাবা। কোথায় যাবি? কে তোকে দেখবে? ইয়ান বাবাকে ছেড়ে দেয়। তার মনে এক ধরনের জেদ জন্মেছে। সে জানে এই পরিস্থিতি থেকে তাকে নিজেই বেরিয়ে আসতে হবে। তার চোখ দুটো যেন দৃঢ় সংকল্পে জ্বলছে। তার বাবার অসহায়ত্ব তাকে আরও বেশি কষ্ট দেয়, কিন্তু একই সাথে তাকে আরও শক্তিশালী করে তোলে। সে প্রতিজ্ঞা করে একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে তাকে আর কেউ অপমান করতে পারবে না, তার বাবাকেও না। মজনুপুর গ্রামে সেই পুরনো মসজিদ। রাতের বেলা, বাইরে বৃষ্টি পড়ছে। মসজিদের ভেতরটা শান্ত। ছোট মেহেদি মসজিদের থেকে এক কোণে চুপচাপ বসে আছে। তার মনে গভীর হতাশা। সে জানে না তার জীবনে কি হবে। তার বাবার অসহায়ত্ব এবং সৎমায়ের অত্যাচার তাকে মানসিকভাবেই ভেঙে দিয়েছে। মসজিদের একজন বৃদ্ধ দাড়িওয়ালা লোক, যিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, রহমত চাচা, ইয়ানের পাশে এসে বসেন। রহমত চাচা ইয়ানের চোখের কষ্ট বুঝতে পারেন। তিনি একজন ধর্মপ্রাণ এবং দয়ালু মানুষ। রহমত চাচা নরম ও সহানুভূতিশীল কণ্ঠে বলেন, বাবা মেহেদি, আমি তোমার চোখের কষ্ট বুঝি। তুমি কি পড়তে চাও? তুমি কি নিজেকে প্রমাণ করতে চাও? আমি শুনেছি তোমার মেধা আছে, কিন্তু সুযোগ পাচ্ছ না। ইয়ান মুখ তুলে তাকায়। তার চোখে এক ঝলক আশার আলো জ্বলে ওঠে। সে মাথা নেড়ে সম্মতি জানায়, হ্যাঁ চাচা, আমি কিছু একটা হতে চাই। আমি এই জীবনে অপমানিত হতে চাই না। আমি নিজেকে, আমার মাকে, বাবাকে প্রমাণ করতে চাই। রহমত চাচা ইয়ানের কাঁধে হাত রেখে বলেন, খুব ভালো কথা বাবা, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আমি তোমার জন্য সিঙ্গাপুরে একটি মুসলিম ফাউন্ডেশনের স্কলারশিপের ব্যবস্থা করেছি। সেখানকার একজন ধনী ব্যবসায়ী আমার পুরনো ছাত্র। সে মুসলিম মেধাবী ছাত্রদের সাহায্য করে। সেখানে তুমি পড়ালেখা করতে পারবে, কাজ করতে পারবে, নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। ইয়ানের চোখে আশার আলো জ্বলে ওঠে। তার মনে হয় অন্ধকার সুড়ঙ্গের শেষে যেন এক নতুন আলো দেখা যাচ্ছে। সে বিশ্বাস করতে পারে না তার জীবনে এমন একটা সুযোগ আসতে পারে। সত্যি চাচা, আমি যেতে পারবো? আমি কি পারবো নিজেকে প্রমাণ করতে? পারবে বাবা, আল্লাহ তোমার সাথে আছেন। তোমার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। তুমি আজ রাতের ফ্লাইটেই যাবে। কেউ জানতে পারবে না তুমি কোথায় যাচ্ছ। ইয়ান দ্রুত রাজি হয়ে যায়। সে রাতের আধারে চুপচাপ দেশ ছেড়ে চলে যায়। তার মনে থাকে শুধু একটি নাম, আয়েশা, যে তাকে জীবনের সবচেয়ে বড় অপমান করেছিল, এবং তার প্রতিজ্ঞা, প্রতিশোধ। সে জানে একদিন সে ফিরে আসবে। সে এই দেহত্যাগ শুধু একটি নতুন জীবনের শুরু নয়, বরং এক দীর্ঘ প্রতিশোধের পরিকল্পনার প্রথম ধাপ। তার মনে থাকে সেই পুরনো স্কুল, সেই বন্ধুদের হাসি আর আয়েশার বিদ্রুপপূর্ণ কথাগুলো, আর তার সৎ মায়ের অত্যাচার। ইয়ান প্লেনের জানালা দিয়ে নিচে বাংলাদেশের আলো ঝলমলে শহরটাকে দেখে। তার চোখে কোনো আবেগ নেই, শুধু দৃঢ় সংকল্প। সে নিজেকে বলে, একদিন আমি ফিরে আসবো, এবং সেদিন তোমরা আমাকে চিনতে পারবে না। সেদিন তোমরা আমার ক্ষমতা দেখবে, আমার নীরব প্রতিশোধ দেখবে। সে তার এই প্রতিশোধের গল্প শুরু করার জন্য প্রস্তুত। বর্তমান ইয়ানের অফিসের বিশাল অত্যাধুনিক কনফারেন্স রুম। কাচের দেয়াল দিয়ে শহরের ব্যস্ততা দেখা যাচ্ছে। টেবিলের মাঝখানে লম্বা চকচকে বোর্ড রুমে ইয়ান তার চেয়ারের পেছনে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার পরনে ধবধবে সাদা শার্ট এবং গাঢ় নীল ব্লেজার। তার চোখে মুখে এক ধরনের শীতল দৃঢ়তা। তার সামনে বসা বোর্ড সদস্যরা এবং আয়েশা, যার হাতে ফাইল। আয়েশাই কয়েকদিনে ইয়ানের কাছাকাছি আসার চেষ্টা করেছে, কিন্তু ইয়ান তাকে কেবল কাজ আর নিয়মের বেড়াচালে আটকে রেখেছে। তার চোখে আজ এক ধরনের কঠোরতা, যা আয়েশাকে আরও বেশি নার্ভাস করে তুলছে। ইয়ান কঠিন ও নির্লিপ্ত স্বরে সরাসরি আয়েশার দিকে তাকিয়ে বলে, আয়েশা, আমি তোমাকে এই মাসের প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে বলেছিলাম। কোথায় সেই রিপোর্ট? আমাদের নতুন চট্টগ্রাম বন্দর উন্নয়ন প্রজেক্টের ফান্ডের বিস্তারিত তথ্য এখনও আমার হাতে আসেনি। তুমি কি তোমার দায়িত্ব সম্পর্কে সচেতন নও? আয়েশার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে দ্রুত ফাইল চেক করে, যদিও তার হাতে রিপোর্ট তৈরিই ছিল, কিন্তু ইয়ানের প্রশ্ন তাকে চমক দিয়েছে। আয়েশা আস্তে আস্তে ফাইলগুলো ঠিক করতে করতে বলে, স্যার, রিপোর্টটি প্রস্তুত। আমি গতকালই আপনার ডেস্কে জমা দিয়েছিলাম। এখানে সব তথ্য আছে স্যার।
ইয়ান ফাইলটি হাতে নেয়। তার চোখে কোনো কৃতজ্ঞতা নেই। সে দ্রুত ফাইলটি উল্টে দেখে। তার চোখ যেন আয়েশার প্রতিটি ভুল খুঁজছে। ইয়ান ফাইল দেখতে দেখতে বলে, ভালো, কিন্তু এখানে ফেনী নদীর ড্রেজিং বাজেট নিয়ে যে বিশ্লেষণটা আছে সেটা যথেষ্ট নয়। এখানে আরও বিস্তারিত তথ্য দরকার। তুমি কি মনে করো এমন অসম্পূর্ণ রিপোর্ট দিয়ে আমরা বোর্ড মেম্বারদের সন্তুষ্ট করতে পারবো? তোমার পেশাদারিত্ব কি কেবলই এতটুকুই? আয়েশা ইয়ানের কথায় হতাশ হয়। সে রাত জেগে এই রিপোর্ট তৈরি করেছে, কোনো ত্রুটি রাখেনি। তার মনে হয় ইয়ান ইচ্ছাকৃতভাবে তাকে চাপ দিচ্ছে। তার বুকে এক ধরনের ব্যথা অনুভব করে। আয়েশা ধীর কণ্ঠে কিন্তু দৃঢ়ভাবে বলে, স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। বাজেট এবং ড্রেজিংয়ের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। আপনি যদি মনে করেন আরও বিস্তারিত লাগবে, আমি অবশ্যই তা যোগ করে দেব। ইয়ান ফাইলটি টেবিলে ছুঁড়ে মারে। তার চোখে এক ধরনের ক্রূর হাসি। সর্বোচ্চ চেষ্টা? একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে আমি এর চেয়ে বেশি কিছু আশা করি। আমি তোমার কাছে কোনো ভুল আশা করি না আয়েশা। আমার কাজের প্রতি আমার কোনো রকম আপোষ পছন্দ নয়। মনে রেখো, এই কোম্পানিতে অদক্ষতার কোনো জায়গা নেই। বোর্ড সদস্যরা একে অপরের দিকে আর চোখে তাকায়। তারা বুঝতে পারছে ইয়ান আয়েশার প্রতি অতিরিক্ত কঠোর আচরণ করছে। আয়েশা ইয়ানের এই আচরণে বিভ্রান্ত হয়ে পড়ে। যে মানুষটা আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল সে কেন হঠাৎ এমন শীতল হয়ে গেল? এটা কি কোনো প্রতিশোধ? তার মনটা ভেঙে যায়। ইয়ানের চোখে সেই পুরনো প্রতিহিংসার ছাপ ফিরে আসে। বিকেলে অফিস শেষ হয়েছে। আয়েশা অফিস থেকে বের হয়ে তার গাড়ি পার্কিংয়ের দিকে যাচ্ছে। সে ক্লান্ত, মনমরা। ইয়ানের কঠোর কথাগুলো তার কানে বাজছে। সে বুঝতে পারছে না তাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। তার মনে এক ধরনের চাপা ভয় কাজ করছে। আয়েশা যখন হেঁটে যাচ্ছে তখন সে অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে। সে বারবার পেছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তার অস্বস্তি আরও বাড়ে। তার চারপাশে যেন এক অদৃশ্য চোখ তাকে অনুসরণ করছে। আয়েশা নিজের মনে ফিসফিস করে বলে, কে দেখেছে আমাকে? এটা কি আমার কোনো ভুল, নাকি সত্যি কেউ আমাকে অনুসরণ করছে? সে দ্রুত তার গাড়ির দিকে এগোয়। গাড়ি চালিয়ে শহরের ব্যস্ত রাস্তা দিয়ে সে নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছে। ট্রাফিকে আটকে গেলে আয়েশা একবার পাশের গাড়ির দিকে তাকায়। সে লক্ষ্য করে একটি কালো এসইউভি গাড়ি বেশ কিছুক্ষণ ধরেই তার গাড়ির পেছনে আছে। আয়েশা আরও একবার পেছনে লুকিং গ্লাসে তাকায়। সেই একই কালো এসইউভি। তার বুক ধড়ফড় করতে শুরু করে। সে তাড়াতাড়ি রাস্তা পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু এসইউভিটিও তার পিছু ছাড়ে না। তার মনে এক তীব্র আতঙ্ক গ্রাস করে। এটা কে হতে পারে? ইয়ানের কোনো লোক, নাকি সে আননোন নাম্বার থেকে মেসেজ পাঠানোর লোকটা? সে দ্রুত গাড়ি চালায় এবং নিজের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে এসে থামে। সে গাড়িটি থেকে নামে এবং চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকায়। সেই এসইউভিটি কিছুক্ষণ পর বিল্ডিংয়ের পাশ দিয়ে দ্রুত চলে যায়। আয়েশার মনে এক ধরনের সন্দেহ দানা বাঁধতে থাকে। সে নিশ্চিত হয় কেউ তাকে অনুসরণ করছে। তার মনে হয় এই সব কিছুই ইয়ানের কোনো পরিকল্পনা। আমি ওর কাছে খেলনা হয়ে গেছি। ও আমাকে দিয়ে কি খেলা খেলছে? ভালোবেসে কেউ কাউকে এরকম করে? এদিকে ইয়ান তার অফিসের কেবিনে বসে একটি ছোট্ট মনিটরে আয়েশার লাইভ ফুটেজ দেখছে। তার মুখে এক ধরনের বিশ্বজয়ের হাসি। তার পাশে রিচার্ড দাঁড়িয়ে আছে। ইয়ান রিচার্ডের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, ভালো কাজ করেছো রিচার্ড। ওর চোখে ভয় দেখতে পাচ্ছি। এই ভয়টাই ওকে আমার দিকে আরও বেশি টানবে। রিচার্ড সম্মান জানিয়ে বলে, জি স্যার, আপনার নির্দেশনা অনুযায়ী সব কিছু চলছে। ওই মেয়ে আমার নজর থেকে পালাতে পারবে না। ইয়ান আয়েশার ছবিটি দেখে হাসে। সে জানে আয়েশা এখন তার জালে পুরোপুরি আটকা পড়েছে। এই গোপন নজরদারি যেন তার প্রতিশোধের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাত। আয়েশা তার ফ্ল্যাটের রুমে বসে আছে। ল্যাপটপ খোলা থাকলেও তার মনোযোগ নেই। তার মন ইয়ানের সাম্প্রতিক আচরণ, বিশেষ করে তার কঠোরতা এবং সেই গোপন নজরদারির ঘটনা নিয়ে দ্বিধান্বিত। সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি এটা শুধু ওর ক্ষমতার প্রতি আমার আকর্ষণ? ও একদিকে আমাকে ভালোবাসার প্রস্তাব দিল, আংটি পরিয়ে দিল, আবার অন্যদিকে আমাকে কতটা কষ্ট দিচ্ছে। কেন? আমি বুঝতে পারছি না ওর আসল উদ্দেশ্য কী। সে মোবাইল হাতে নিয়ে ইয়ানের সাথে তোলা পুরনো ছবিগুলো দেখতে থাকে। সেই রোম্যান্টিক ডিনারের ছবি, আংটি পরানোর মুহূর্ত, প্রতিটি ছবি তাকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে। তার মনে হয় এই মানুষটা কেন এত রহস্যময়? কেন সে আমার সাথে এমন মানসিক খেলা খেলছে? আমার ভালোবাসাটা কি শুধুই একটা ছলনা? আয়েশার চোখ জল এসে পড়ে। কান্না ভেজা কণ্ঠে বলে, আমার মনে হয় ওর এই সম্পর্কটা এক ধরনের মানসিক খেলা। ও আমাকে দিয়ে কী প্রমাণ করতে চাইছে? আমাকে খেলনা ভেবে ও কি চাইছে? তার উদ্দেশ্য কি?
সে পাশ ফিরে শোয়, তার চোখে জল। সে অনুভব করে এই সম্পর্ক তার জন্য সুখের চেয়েও বেশি কষ্ট নিয়ে এসেছে। ইয়ানের অপ্রত্যাশিত কঠোরতা এবং সেই গোপন নজরদারি তাকে মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে। সে ভালোবাসার জালে আটকা পড়ে গেছে, কিন্তু সেই জাল তাকে মুক্তি দিচ্ছে না, বরং আরও বেশি বাঁধছে। এদিকে ইয়ান তার অফিসের কেবিনেই বসে আছে। তার ডেস্কের ওপর রাখা পুরনো স্কুলের ছবিটা, যেখানে ছোট মেহেদি আর আয়েশা আছে। আয়েশার মুখটা কালো পেন দিয়ে ঢাকা। ইয়ান ছবিটার দিকে তাকিয়ে হাসছে। তার মুখে কোনো অনুশোচনা নেই, শুধু তীব্রতা এবং এক ধরনের শীতল আনন্দ। ইয়ান নিজের মনে ফিসফিস করে বলে, তুমি যখন পুরোপুরি আমার উপর নির্ভরশীল হবে আয়শা, তখনই আসল খেলাটা শুরু হবে। আমি চাই তোমার প্রতি কষ্টটাই আমাকে আনন্দ দিক, এই কষ্টই তোমার প্রাপ্য। পরের দিন সন্ধ্যায় আয়েশা অফিস থেকে ফিরে আসে। আয়েশার হাতে একটি পুরনো পারিবারিক অ্যালবাম। অনেক খুঁজে এই ছবিটা বের করে। সে ক্লান্ত মনে পাতা উল্টাচ্ছে। ইয়ানের রহস্যময় আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। অ্যালবামের একটি পুরনো পাতা খুলতেই তার চোখ একটি ঝাপসা ছবির ওপর আটকে যায়। ছবিটিতে স্কুল জীবনের, যেখানে তার স্কুলের বন্ধুদের সাথে সে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ছবিটা এত পুরনো যে প্রায় ফেটে গেছে। আয়েশা ছবিটার দিকে তাকিয়ে থাকে। তার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি। আয়েশা নিজের মনে ফিসফিস করে, এই ছেলেটাকে যেন কোথাও দেখেছি, কিন্তু কোথায়? ওর চোখগুলো চেনা চেনা লাগছে, কিন্তু আমি মনে করতে পারছি না। যেন কোনো এক গভীর স্মৃতি যা আমার মনে গেঁথে আছে, কিন্তু স্পষ্ট নয়। ছবিতে একটি কোণে অন্যদের থেকে কিছুটা দূরে একটি রোগা কালো ছেলে দাঁড়িয়ে আছে। তার পরনে ছেঁড়া জামা। আয়েশা ছেলেটার দিকে মনোযোগ দিয়ে তাকায়। তার মনে পড়ে যায় ইয়ানের বলা কথাগুলো। ছোটবেলার ভুলগুলোই তো মানুষের চরিত্র গড়ে তোলে, তাই না? কিছু ক্ষত এতটাই গভীর হয় যে সবগুলো সারা জীবন রক্তক্ষরণ করে। এই কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছে। আয়েশা ছবিটার দিকে আরও ঝুঁকে নিজের মনে মনে বলে, আমার মনে তো এমন কোনো ছেলের কথা মনে পড়ছে না যাকে আমি এতটা অপমান করেছি, নাকি করেছি। আমার স্মৃতিতে তো শুধু মজার স্মৃতিগুলোই আছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে এই ছেলেটার সাথে আমার কোনো গভীর যোগসূত্র আছে। সে ছবিটি ব্যাগে রেখে দেয়। তার মনে এক অস্পষ্ট অস্বস্তি রয়ে যায়। সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার মন অস্থির। সারা রাত সেই অস্পষ্ট মুখের ছবিটা তার চোখে ভেসে বেড়ায়, যেন তাকে কিছু মনে করিয়ে দিতে চাইছে। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কাঁপছে। পরের দিন সকালে আয়েশা অফিসে এসেছে, কিন্তু তার মনোযোগ নেই। তার মন কেবল সেই অস্পষ্ট ছবি আর ইয়ানের রহস্যময় কথাগুলো নিয়েই ভাবছে। সে ল্যাপটপে কাজ করতে গিয়েও বারবার আনমনা হয়ে যাচ্ছে। তার ডেস্কে ইয়ানের দেওয়া একটি পুরনো ফাইল পড়ে আছে, যেখানে কোম্পানির পুরনো প্রজেক্টরের তথ্য আছে। আয়েশা ফাইলটা হাতে নেয়। ফাইলটা খুলতেই ভেতরে একটি পুরনো স্কুল ম্যাগাজিন বেরিয়ে আসে। ম্যাগাজিনটা এত পুরনো যে তার পাতাগুলো হলদেটে হয়ে গেছে। আয়েশা অবাক হয়ে ম্যাগাজিনটা হাতে নেয়। এই ম্যাগাজিন এখানে কি করছে? এটা তো আমার স্কুলের ম্যাগাজিন। ইয়ানের কাছে এটা এলো কোথা থেকে? সে দ্রুত ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকে। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। তার মনে হচ্ছে এই ম্যাগাজিনের ভেতরে তার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ম্যাগাজিনের শেষ পাতায় পুরনো বন্ধুদের স্মৃতি শিরোনামে একটি ফিচার আছে, যেখানে তার এবং তার বন্ধুদের পুরনো গ্রুপ ছবি দেওয়া আছে। আয়েশা ছবিটি দেখে চিনতে পারে এটা তার সেই অ্যালবামেরই ছবি যা সে গতকাল রাতে দেখেছিল। আয়েশা ছবিটা দেখে। ছবিটার নিচে ছোট্ট ছোট্ট করে নাম লেখা আছে। তার চোখে নামগুলো ঘুরে বেড়ায়, এক এক করে তার বন্ধুদের নাম, তারপর তার নিজের নাম। তার হাত কাঁপতে শুরু করে। ছবিটার এক কোণে সেই কালো রোগা ছেলেটার নাম লেখা মেহেদি। আয়েশা ফিসফিস করে, তার চোখ বড় বড় হয়ে যায়। মেহেদি? ইয়ান মেহেদি রহমান? সেই মেহেদি যাকে আমি এত অপমান করেছিলাম, সেই এখন আমার বস? ও খোদা, এটা কি করে সম্ভব? আমি ওকে এত কষ্ট দিয়েছিলাম। তার শরীর হিম হয়ে যায়, যেন বিদ্যুৎ স্পষ্ট হয়েছে। তার হাত থেকে ম্যাগাজিনটা পড়ে যায়। মেঝেতে একটি ক্ষীণ শব্দ হয়। তার মনে পুরনো দিনের স্মৃতিগুলো পরিষ্কার হতে শুরু করে, যেন চোখের সামনে একটি চলচ্চিত্র চলছে। সেই দিনটা যখন সে বন্ধুদের সাথে মিলে মেহেদিকে অপমান করছিল। আয়েশা বলেছিল, তোর মতো ছেলেরা তো চা দোকানই ভালো, তুই কোনোদিন মানুষ হবি না। তোর মায়ের মতো চুপচাপ তুইও মরে যাবি। ছোট ইয়ানের কান্না, তার অসহায় মুখ আর বন্ধুদের হাসির শব্দ, ইয়ানের সেই দিনের অশ্রুসিক্ত চোখগুলো তার মনে স্পষ্ট হয়ে ওঠে। আয়েশা ফিসফিস করে নিজের মনে, সেই টিফিনের ঘটনা, রুটি আর লবণ। আমি ওকে ঘাস খাওয়ার কথাও বলেছিলাম। আমি ওকে এতটা অপমান করেছিলাম। ওর মা মারা যাওয়ার কথাও বলেছিলাম। ওর সেই ছোট্ট কাঁধে কতটা কষ্ট জমা হয়েছিল। ও খোদা, আমি কি করেছি? তার মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে
ইয়ান কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছিল, কেন মানসিক নির্যাতন করছিল? আমার অতীতই এখন আমাকে তাড়া করছে, আর সেই অতীত ইয়ান রূপে আমার সামনে প্রতিশোধ দিতে এসেছে। এবার আমি সব বুঝতে পারছি। তার মনে অপরাধবোধের এক তীব্র যন্ত্রণা শুরু হয়। তার সমস্ত অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তার মনে হয় আমি একটা পাপী, যার কোনো ক্ষমা নেই। আমি কি করব এখন? তার চোখে জলের ধারা নেমে আসে। আয়েশা দ্রুত ইয়ানের অফিসের দিকে ছুটে যায়। তার চোখে জল, মুখে অপরাধবোধ এবং অনুশোচনা স্পষ্ট। তার শরীরের প্রতিটি কোষে যেন তীব্র কষ্ট অনুভব হচ্ছে। সে কোনো অনুমতি না নিয়েই ইয়ানের কেবিনে ঢুকে পড়ে। ইয়ান তার ডেস্কে বসে কাজ করছে। তার মুখে সে পুরনো শীতলতা। আয়েশাকে দেখে ইয়ান অবাক হয়। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে আয়েশার এই প্রতিক্রিয়া আশা করেছিল। আয়েশা চিৎকার করে ইয়ানের দিকে ছুটে গিয়ে তার পায়ের কাছে বসে পড়ে। আকুলভাবে কাঁদতে কাঁদতে বলে, মেহেদি, তুই আমাকে এত কষ্ট দিচ্ছিস কারণ আমি তোকে অতীতে কষ্ট দিয়েছিলাম। আমি সেই অহংকারী আয়েশা ছিলাম যে তোকে এতটা আঘাত করেছিল, যে তার কোনো ক্ষমা হয় না। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই। আমি সত্যিই বদলে গেছি, বিশ্বাস কর। আমি আজ নিজের ভুল বুঝতে পারছি। আমি তোর কাছে ক্ষমা চাইছি মেহেদি, আমাকে ক্ষমা কর প্লিজ। আমার ভুলের জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। ইয়ান আয়েশার দিকে তাকায়। তার মুখে এক ঠান্ডা ক্রুড় হাসি। তার চোখে কোনো আবেগ নেই, শুধু বিজয়ীর হাত দৃষ্টি। সে আয়েশাকে উঠে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেয় না, শুধু তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে হয় আয়েশার কষ্টই তার প্রতিশোধের সফলতা। ক্ষমা? কিসের ক্ষমা? আয়েশা, তুই কি মনে করেছিস তোর দুটো চোখের জল দেখে আমি গলে যাব? তুই ভুল বুঝছিস আয়েশা। আমি তোকে কষ্ট দিচ্ছি না, আমি কেবল তোকে চিনিয়ে দিচ্ছি তুই খেয়েছিলি। তুই সেই অহংকারী মেয়েটা যে একসময় একজন দুর্বল অসহায় ছেলেকে হাসতে হাসতে অপমান করেছিলি, যার সামান্য রুটিও কেড়ে নিয়েছিলি, যে তোকে বলেছিল তোর মায়ের মতো তুইও মরে ভূত হয়ে যাবি। তুই কি ভুলে গেছিস সেদিনের কথা? আমি বলিনি। আমি আমার প্রতিটি কষ্ট মনে রেখেছি, প্রতিটি রাত, প্রতিটি সকাল, প্রতিটি অপমান আমি বুকের ভেতর পুষে রেখেছি। আর আজ আমি শুধু তোকে তোর আসল চেহারাটা দেখাচ্ছি, তোর সেই নোংরা অতীতটা মনে করিয়ে দিচ্ছি। তার কণ্ঠস্বরে কোনো আবেগ নেই। আয়েশা ইয়ানের এই নিষ্ঠুরতায় আরও ভেঙে পড়ে। তার মনে হয় ইয়ান তাকে কখনোই ক্ষমা করবে না। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সে জানে এই কষ্টও তার প্রাপ্য। আয়েশা কান্নাজড়িত কণ্ঠে মাথা নিচু করে বলে, আমি জানি মেহেদি, আমি সব জানি। আমার পাপের কোনো ক্ষমা নেই। আমি তোর কাছে কিছুই চাইবো না, শুধু আমাকে ক্ষমা কর। আমি জানি না আমি কিভাবে বলেছিলাম। আমি তখন ছোট অবুঝ ছিলাম। ছোট অবুঝ? আয়েশা, তোর সেই ছোটোবেলার অপমানে আমার জীবনটা নরক হয়ে গিয়েছিল। আমি দিনের পর দিন না খেয়ে কাটিয়েছি, মানুষের অবহেলা শুয়েছি। তুই কি মনে করেছিস তোর এই কান্না আমার ভেতরের ক্ষতগুলোকে মুছে দেবে? না আয়েশা, ক্ষমা পেতে হলে শুধু কষ্ট নয়, পরিবর্তন দরকার। আর আমি এখানে এসেছি শুধু তোকে আর কিছু মানুষকে মনে করিয়ে দিতে আমি কে ছিলাম। একজন অবহেলিত ছেলে যাকে তুই আর এই মানুষগুলো ঘৃণার চোখে দেখতিস। আর জানিস তুই কাকে হারিয়েছিস? একজন বন্ধু, একজন মানুষ যে হয়তো তোকে ভালোবাসতে পারতো। তুই যা হারিয়েছিস তার কখনো ফিরে পাবি না। ইয়ান সেখান থেকে ঘুরে তার ডেস্কের দিকে হেঁটে যায়। আয়েশা একা মেঝেতে বসে কাঁদতে থাকে। কয়েক মাস পর আয়েশা তাসনিম তার ঢাকার ফ্ল্যাটে ছেড়ে দিয়েছে। সে এখন ময়মনসিংহের মজনুপুর গ্রামে ফিরে এসেছে। সেই গ্রাম যেখানে তার জন্ম, যেখানে তার শৈশব কেটেছে এবং যেখানে এসে মেহেদিকে অপমান করেছিল। সে এখন খুব সাদামাটা জীবনযাপন করছে। তার পরনে সাধারণ সুতির শাড়ি, মুখে কোনো মেকআপ নেই। সে স্থানীয় একটি পুরনো জরাজীর্ণ স্কুলের মাঠে বসে আছে, যেখানে সে এবং মেহেদি একসময় পড়াশোনা করত। তার চোখে মুখে এক গভীর অনুশোচনা। সে স্কুল প্রাঙ্গণটা দেখছে আর তার মনে সেই পুরনো দিনের স্মৃতিগুলো পরিষ্কার হয়ে ভেসে উঠছে। আমি কেন সেই দিন ওকে অমন কথা বললাম? কেন ওর কষ্টটা বুঝলাম না? আমার সেই অহংকারী আমাকে আজ এতটা একা করে দিয়েছে। আমি শুধু ওকে কষ্ট দিয়েছি, আর কিচ্ছু নয়। আশেপাশের শিশুরা মাঠে খেলা করছে। তাদের কোলাহল আয়েশার কানে বাজছে, কিন্তু তার মন যেন অনেক দূরে। সে নিজের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত। ইয়ানের নির্মম সত্য তার চোখ খুলে দিয়েছে। সে বুঝেছে ক্ষমা চাওয়াটাই শেষ নয়, আসল হলো নিজেকে বদলানো। আয়েশা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, ইয়ান না, মেহেদি, তুমি আমাকে শাস্তি দিয়েছো ঠিকই, কিন্তু সেই শাস্তি আমাকে আসল জীবন চিনিয়েছে। তুমি আমাকে শিখিয়েছো
আসল পরিবর্তন কি। কষ্ট না পেলে হয়তো আমি নিজেকে চিনতাম না। নিজের ভিতরে লুকিয়ে থাকা অহংকার আর নিষ্ঠুরতা হয়তো কখনোই দেখতে পেতাম না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং স্কুলের পাশে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ছোট্ট অফিসে প্রবেশ করে। এই সংস্থাটি গ্রামে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা নিয়ে কাজ করে। আয়শা এখন এই সংস্থার একজন কর্মী। সে এখন শিশুদের শেখাচ্ছে, তাদের সাথে মিশে যাচ্ছে। তার চোখে এক ধরনের শান্তি এবং দৃঢ়তা দেখা যায়। সে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মোন্নয়নের পথে এগিয়ে গেছে। গ্রামের একজন শিক্ষিকা আয়শার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আয়শা আপা, আজ শাহেদ নামের ছেলেটি খুব ভালো লেখাপড়া করেছে। ওর গণিতে একটু দুর্বলতা ছিল, আপনি যে পদ্ধতিটা শিখিয়েছিলেন তাতে ওর উন্নতি হয়েছে। আয়শা শিক্ষিকার দিকে হাসি মুখে বলে, খুব ভালো। শাহেদের মতো আরও অনেক শিশু আছে যাদের একটু মনোযোগ আর ভালোবাসা প্রয়োজন। আমরা যদি ওদেরকে সঠিক পথ দেখাতে পারি তাহলে ওরা একদিন দেশের জন্য কিছু করতে পারবে। আয়শা এখন সম্পূর্ণ অন্য মানুষ। তার জীবনটা এখন আর কর্পোরেট বিলাসে সীমাবদ্ধ নয়, বরং মানবিকতার টানে সে নিজেকে নিয়োজিত করেছে। সে নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং সেই ভুল শুধরে নেওয়ার পথে হাঁটছে। কয়েক বছর পর ইয়ান মেহেদী রহমান তার প্রতিশোধ সম্পন্ন হওয়ার পর এক ধরনের মানসিক মুক্তি অনুভব করেছে। সে এখন বিশ্বের অন্যতম সফল এবং মানবতাবাদী ব্যবসায়ী। তার কোম্পানি IM গ্লোবাল গ্রুপ এখন শুধু ব্যবসা নয়, সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখছে। ইয়ান এখন তার পুরনো গ্রামের দরিদ্র শিশুদের জন্য একটি অত্যাধুনিক স্কুল ও হাসপাতাল তৈরি করেছে। তার মনে আর সেই পুরনো প্রতিহিংসা নেই, বরং এক ধরনের শান্তি এবং তৃপ্তি। সে তার অফিসের বিশাল কাঁচের জানালা দিয়ে ঢাকার স্কাইলাইন দেখছে। আমার মতো আর কাউকে যেন অবহেলিত হতে না হয়। আমার মা যেমন কষ্ট পেয়েছিল, আমার বাবার মতো কেউ যেন অসহায় না হন। আমি আমার অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাব, কিন্তু তার শিক্ষা নিয়ে আমার উদ্দেশ্য আর প্রতিশোধ নয়, এবার শুধু মানুষের জন্য কাজ করা। আমার জীবনের নতুন দিগন্ত শুরু হয়েছে। সে একটি ফাইল হাতে নেয় যেখানে তার নতুন চ্যারিটি প্রজেক্টের নীল নকশা। তার মুখটা শান্ত, তার চোখে এক ধরনের দৃঢ় সংকল্প। তার জীবনের উদ্দেশ্য এখন বদলে গেছে। এক দুপুরে ঢাকার একটি ব্যস্ত রাস্তায় আয়শা তাসনিম তার স্বেচ্ছাসেবী সংস্থার কাজে ঢাকায় এসেছিল। তার মুখে এক ধরনের শান্তি এবং আত্মবিশ্বাস। সে এখন নিজেকে স্বাধীন মনে করে। হঠাৎ একটি কালো রলস রয়েলস তার পাশ দিয়ে চলে যায়। গাড়ির কাঁচ নামানো, ভেতরে ইয়ান মেহেদী রহমান বসে আছে। তার মুখে এক মৃদু হাসি। ইয়ান তাকে দেখে হালকা হাসে। এই হাসিটা তার পুরনো প্রতিহিংসামূলক হাসি নয়, বরং এক ধরনের পরিণত হাসি, যেখানে অতীত এবং বর্তমানের এক জটিল মিশ্রণ রয়েছে। আয়শা ইয়ানকে দেখে অবাক হয়। তার হৃদস্পন্দন দ্রুত হয়। সে মুহূর্তের জন্য থেমে যায়। তাদের চোখাচোখি হয়। কোনো কথা হয় না, শুধু একটি নীরব দৃষ্টি বিনিময় হয়, যা তাদের সম্পর্কের জটিল অতীত এবং বর্তমানের পরিণত অবস্থাকে তুলে ধরে। সেই দৃষ্টিতে কোনো রাগ বা ঘৃণা নেই, বরং এক ধরনের বোঝাপড়া এবং নীরব সম্মান। আয়শা নিজের মনে বলে, তুমি আমাকে ক্ষমা করনি মেহেদী, কিন্তু তুমি আমাকে বদলে দিয়েছো। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক তুমি। তুমি আমাকে শিখিয়েছ আসল শক্তি প্রতিশোধে নয়, আত্মোপলব্ধিতে। ইয়ান তাকে কিছু না বলে গাড়ি চালিয়ে চলে যায়। আয়শা তার চলে যাওয়া দেখে হাসে। এই গল্পটা শেষ হয় প্রেমে নয়, চেতনায়। ইয়ান আয়শাকে শুধু মনে করিয়ে দেয় সে কে ছিল এবং আয়শা কাকে হারিয়েছিল। তাদের সম্পর্ক শেষ হয়েও যেন শেষ হয় না, বরং এক নতুন অর্থে শুরু হয়, যেখানে অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন দিগন্তের উন্মোচন হয় এবং তাদের জীবন ভিন্ন পথে হলেও তারা দুজনেই নিজেদের মতো করে সফল ও সুখী। তাদের এই নীরব বিদায় যেন এক নতুন শুরুর ইঙ্গিত দেয়।